ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা প্রথমে যেখান থেকে শুরু করব সেটা হলো গিয়ে আমাদের যে গত সপ্তাহে একটা কুইজ হয়েছে, সেই কুইজের থেকে আমরা ফার্স্টে চলেন আজকের ক্লাস শুরু করি। স্যার মার্ক পাইলাম না, বললাম না তো। মার্ক দিতে পারি না, ওই যে আমাদের একটা ট্যুর ছিল তো কক্সবাজারে, তা আমি আর রিভিউ করে মার্ক রিলিজ করতে পারি নাই। মানে আপনাদের পরীক্ষা শেষ হয়েছে, আমি ব্যাগট্যাগ গুছায় চলে গেছি, আর ফেরত আসার পর থেকেই তো এই যে প্রেশার, এই জন্য আমি আর রিভিউ করে মার্ক রিলিজ করতে পারিনি। আমি স্যার জাস্ট একটা আজকে কথা আপনাদেরকে ছিল। সঠিক উত্তরগুলো দেখাই দিই। হ্যাঁ বলেন। স্যার কুইজটা তো জমা দিতে পারিনি স্যার। আমি পরবর্তীতে আপনি সময় বাড়াইছিলেন, তখন স্যার বাসায় গেছিলাম, আমি বুঝতে তো পারিনি স্যার। 2-3 ধাপে সময় বাড়াইছি। স্যার কি হ্যাঁ, বলেন এটা কুইজ দেখছি দিতে স্যার। পারিনি? পরে আমাদের তো বাসায় নেট পায় না স্যার। আমি প্রথমে তো জমা দিতে পারিনি, তারপরে বাসায় চলে গেছিলাম, তারপর এসে দেখতেছি স্যার সময় বাড়াইছেন। ঠিক আছে, একটা কাজ করেন, আপনি এই যে পরের 2টা অ্যাসাইনমেন্ট আর ভাই দুইটা ভালো করে দিয়েন, আমাদের তো বেস্ট টুই কাউন্ট হবে। প্রথম কুইজটা খারাপ জি হইলে স্যার। বা না হইলেও আমার মনে হয় পরবর্তীতে তেমন একটা সমস্যা হবে না আর কি। যারা ভালো করছেন ওরা তো ভালো, ওরা ঠিক বাইচে গেলেন, কিন্তু যারা ভালো করেন ঠিক নাই আছে বা স্যার। দিতে পারেন নাই ওরা বাকি দুটো ভালো করে দিয়েন। আমার মনে হয় যে আলটিমেটলি প্রথম কুইজের ইফেক্ট তেমন একটা পড়ে না কখনো, আমি যেটা নোটিস করছি, কারণ প্রথম কুইজ সবারই খারাপ হয়। আচ্ছা, তো আমরা জাস্ট কোশ্চেনের আনসারগুলো দেখি, মিলাই নি, যাতে মানে কুইজ দেওয়ার উদ্দেশ্যই তো হলে গিয়ে যে কতটুকু শিখা হইলো এটা জানা আর কি। সো আপনাদের প্রথম কোশ্চেনটা ছিল, এ কালেকশন অফ জিওমেট্রিক্যাল পয়েন্টস ইন 3D স্পেস অ্যারেঞ্জ ইন এ রেগুলার পিরিয়ডিক ম্যানার ইজ কল্ড। জাস্ট গুগলে সার্চ করলেই পেয়ে যেতেন, এই লাইনটা কপি করে গুগলে সার্চ করলেই পাওয়া যেত উত্তর কি। এটাকে ল্যাটিস বলে, যে আমাদের অণুগুলা যে যেইভাবে সাজানো থাকে, বিন্যস্ত থাকে, ওটার যদি স্যার একটা আপনার সার্চ করে অ্যান্সার দিছি স্যার, লেটেস্টই দিছি। ল্যাটিস দিছেন, আপনি ঠিক দিছেন, কিন্তু বেশিরভাগ তো দিছে ইউনিট সেল। ইউনিট সেল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ ইউনিট সেল হলে কি যে রিপিটেটিং যে স্ট্রাকচারটা, মানে বারবার যে জি জিনিসটা স্যার। পিরিয়ডিক একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর দেখা যায় যে একটা স্ট্রাকচার, ওইটাকে আমরা বলি ইউনিট সেল। কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে এটা ভুল করছেন। সো জেনারেলি সেট অফ পয়েন্ট এটাকে ল্যাটিস বলে 3D স্পেসে। 2D স্পেসেও হতে পারে, কোনো সমস্যা নেই, 3D ল্যাটিস 2D ল্যাটিস যেটাই বলো। 2 নম্বর কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং 3 প্লেনস ইজ এ 1-to-1 প্লেন। এটা মোটামুটি, এটা তাহলে আর কোশ্চেনটাতে গেলাম না, কারণ বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন। সো আপনারা মিলার ইন্ডাইসেস খুব ভালো বুঝছেন আর কি। 36 জন সঠিক উত্তর দিছে এখান থেকে। তারপরে কোশ্চেন ছিল হলে কি, ইন এ সিম্পল, বুঝলাম না আপনাদের পরীক্ষা এত ভালো হয়েছে কেন। সবাই সবগুলো কোশ্চেনেরই মোটামুটি ভালো আনসার, যেগুলি মানে পারার কথা সবাই পারছেন সেই জিনিসটা। আপনাদের কি প্রিপারেশন অনেক ভালো ছিল নাকি অন্য কোনো ঘটনা ঘটছে এখানে? স্যার ভালো ছিল, মোটামুটি দুই ছিল। দুই দুই একটা প্রশ্নে বাইচা গেছিল, না হলে জি স্যার। হয়ে যেত। আর মার্ক কি সবার একই কাউন্ট হবে, যারা আগে দিছে বা পরে দিছে? স্যার ওই এটা বিষয়টা আমি একটু আমার দেখতে হাতে পারেন রাখছি, স্যার। ঠিক আছে, এটা আমি পরে ডিসাইড করবো যে মার্ক কিভাবে দিব। আমার কাছে স্যার তো টাইম আছে, এরকম সবাই তো যখন হইতেছে দিছেন আমার স্যার। কাছে টাইমটা আছে। স্যার দেখা যাচ্ছে যারা টাইমের ভিতরে দিচ্ছে, কিন্তু পরে যারা দিচ্ছে তারা তো বেশি পাচ্ছে। তাদের তো স্যার ওই যে নাম্বার আরেকটা কম পাওয়া সাবজেক্ট উচিত, তাই এরকম না? ছিল আমি এই স্যার। জন্য কোশ্চেনটা আবার, মানে ফর্মটা আবার খুলে দেওয়ার আগে আমি ওদেরকে ফোনে বলে দিছি যে আমি পেনাল্টি দিব। এবং যারা যারা পরে দিছে ওদের তো নাম আছেই পরে, কারণ প্রত্যেকটা ফর্মের পাশেই টাইম আছে যে কোন টাইমে জমা দিছে। So আমি জানি কারা কারা লেট সাবমিশন করছে, তো আমি পরে দেখবো কিভাবে নাম্বার কমানো যায় তাদের। জি স্যার আচ্ছা, ওকে। ঠিক আছে। তারপরে এই কোশ্চেনটা ছিল যে সিম্পল কিউবিক ক্রিস্টালে আপনার এই হাইট, লেন্থ আর উইথ সবগুলো সমান 1 দেওয়া আছে। তো মিলার ইন্ডেক্সেস ছিল 1, 2 আর 1 বার। 1, 2 আর 1 বার বলা হয়েছিল যে প্রতি এক্সিসে কোথায় ছেদ করছে, 1, 2 আর 1 বার হলে। তো এটা মোটামুটি সবাই পারছেন আপনারা, যেটা 1 বার ওটা হবে মাইনাসে, আর যেটা 2 ছিল ওটা হাফ হয়ে যাবে, উল্টে যাবে আর কি। তো 34 জন দেখা যেতেছে এখানে কারেক্ট আনসার দিয়েছেন, ভেরি গুড। তারপরে কোশ্চেনটা ছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফলস রিগার্ডিং দ্য আয়নিক সলিডস। এই জিনিসটা বেশিরভাগেরই ভুল আনসার হয়েছে। আমি বুঝলাম না কেন ভুল আনসার হয়েছে, কারণ ক্লাসের মধ্যে স্পেসিফিক্যালি বলা হয়েছিল যে আয়নিক সলিড যেগুলি, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলি আপনার বিদ্যুৎ পরিবহন করে না। কেন করে না? যেহেতু ওদের মধ্যে আয়নের আদান প্রদান হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়ে যায়, এবং সবাই মোটামুটি আইডেল গ্যাস, যেগুলি নিষ্ক্রিয় গ্যাস, যেগুলি ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো আকার ধারণ করে সবাই। এই জন্য ওখানে ফ্রি ইলেকট্রন তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফ্রি ইলেকট্রন দিবেটাকে, সবাই যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যায়, সবারই যদি অষ্টকপূর্ণ হয়ে যায়, ফ্রি ইলেকট্রনটা দিবে কে? আর যদি ফ্রি ইলেকট্রন না দেয়, কারেন্ট কন্ডাক্ট করবে কে? সো এটা কখনোই গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হইতে পারে না, এটা অবশ্যই ফলস। মাত্র 10 জন সঠিক উত্তর দিছে,
বেশিরভাগই দিছে হলো হাই হিট অফ ভ্যাপোরাইজেশন, হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্টস। আপনারা কি কখনো দেখছেন যে লবণ স্যার এটা প্যানের বুঝতে মধ্যে গরম পারিনি করতে স্যার, দিছেন, আমরা লবণ উল্টো গলে নাম্বারটা যায়? অ্যান্সার দিছি। কখনো কি দেখছেন স্যার, লবণ আমি গলে? good connect আপনার দিছি। জীবনে কখনো লবণ গলাইতে পারছেন তাপ দিয়ে? স্যার আমি আর সাইফুদ্দিন হ্যাঁ। জি স্যার। আমি বুঝলাম না এটা এটা এই ভুলটা কেন হইলো, এটা আমার সত্যি ধারণা নাই, কারণ এটা তো আরো আগের 9-10 এর পড়াশোনা এগুলি, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর ছিল যে which of the following in itself cannot be found in nature। তো এটা তো জাস্ট ডাইরেক্টলি পিপিটির কনসালটেশন যদি করতেন, পিপিটির মধ্যে একটা লিস্ট দেওয়া ছিল যে ন্যাচারালি আমরা কি কি ইউনিট সেল পাই, কি কি সেল ন্যাচারালি অকার করে। তো এটার মধ্যে খুঁজলেই আপনারা 4টা অপশন খুঁজতেন, 4টা অপশন খুঁজলেই বুঝে যেতেন যে বেস সেন্টার্ড টেট্রাগোনাল যেটা, এটা নাই, লিস্টের মধ্যে নাই। এটা মাত্র 13 জন সঠিক আনসার করছেন। বেশিরভাগই দিয়েছেন ভলিউম সেন্টার টেট্রাগোনাল, এটা কিন্তু ছিল, ছবির মধ্যে ছিল এই জিনিসটা। আচ্ছা, হাউ মেনি অ্যাটমস আর রিকোয়ার্ড, আমি গ্রামাটিক্যাল ভুল করছি, একটা রিকোয়ার্ড হবে এখানে, টু কনস্ট্রাক্ট এ ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। এটা মোটামুটি সবাই পারছেন, 37 জন সঠিক উত্তর। বাবারে বাবা, আপনাদের কোনো ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ট্রুপ আছে নাকি? স্যার মেসেঞ্জার স্যার এটা তো থাকবেই স্যার। স্যার ওখানে তো স্যার এরকম ভাবে দেওয়া হয় না আসলে। আরো সময় কম ট্রুলি দিতে হবে বলতে গেলে আপনাদেরকে স্যার নাকি? গ্রুপে না স্যার, সময় একটু বেশি দেন তো স্যার। ট্রুলি বলতে গেলে 37 জন সঠিক আনসার গ্রুপে দিয়েছে, এরকম এটা তো কেউ মানে শেয়ার করে এভারেজের না থেকে স্যার। অনেক বেশি। 37 জন, এমনি স্যার 38 জন পরীক্ষা পার্সোনালি দিয়েছে, স্যার 37 জন সঠিক উত্তর। একজন একজন ইনবক্স স্যার আমাদের মধ্যে এমনি ইউনিটি আছে। সেটাই তো বুঝতেছি আমি, অন্য সেকশনের খাতার তুলনায় আপনাদের খাতা দেখে এই জিনিসটা বুঝতে পারতেছি, আপনাদের ইউনিটি বেশি, এটা ভাঙার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, না স্যার, এরপরে কোশ্চেন ছিল এরকম করে না। হাউ মেনি hybridized orbitals in a silicon atom are filled in a silicon crystal। এটাও মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন, এটাও খুব আশ্চর্যজনক একটা ঘটনা, সবাই স্যার সঠিক এটা উত্তর ইজি দিয়েছেন। ছিল স্যার। 4টা ফিল থাকে আর 4টা খালি থাকে, যেটাকে আমরা একটাকে বলি কন্ডাকশন হুম। ব্যান্ড আর একটাকে বলি ভ্যালেন্স ব্যান্ড, তাই না? তারপরে কোশ্চেন ছিল ইফ টেম্পারেচার ইজ রিডিউস কন্ডাক্টিভিটি ইনক্রিজেস ইন, অবশ্যই কোনো মেটালিক হবে, মেটালিক অবজেক্ট জি হবে স্যার, এটা, অবশ্যই। যেহেতু টেম্পারেচার যখন আমরা রিডিউস করি তখন ফ্রি ইলেকট্রনগুলো উল্টাপাল্টা দিকে ছোটাছুটি কম করে, ব্রাউনিয়ান মোশন কমে যায় ওদের। তখন আমরা যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি ওরা খুব সহজেই একদিকে প্রবাহিত হয় বাধা ছাড়া, তখন তার মানে এটা কন্ডাক্টিভিটি বেড়ে যায়। সো এই টোটাল লিস্টের মধ্যে একটাই ছিল মেটাল, সেটা হলো কি অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়াম হলো কি সঠিক উত্তর আমাদের। এটা সবার ভুল হয়েছে, ঘটনা কি, ইন হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়াল দ্য ভ্যালেন্স ব্যান্ড রিমেইনস এমটি। তো আমাদের দুইটা ব্যান্ড আছে, একটা হলো কি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এর মধ্যে কোনটার এনার্জি বেশি, ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি বেশি না কন্ডাকশন ব্যান্ডের? দেখি তো কি অবস্থা, আপনারা যেহেতু এটার উত্তর দিতে পারছেন, এই যে হাইব্রিডাইজড অরবিটালের উত্তরটা যেহেতু আপনারা দিতে পারছেন, সো আমি এক্সপেক্ট করবো যে এটা জানবেন যে সিলিকনের মধ্যে কোনটার এনার্জি বেশি, ভ্যালেন্স ব্যান্ডের নাকি কন্ডাকশন ব্যান্ডের? কে উপরে থাকে? না, ভ্যালেন্স ব্যান্ড তো নিচে থাকে, কন্ডাকশন ব্যান্ডে থাকে ফ্রি ইলেকট্রন, কন্ডাকশন ব্যান্ডের আপনার বেশি, কন্ডাকশন ব্যান্ড স্যার। কন্ডাকশন ব্যান্ডের এনার্জি বেশি, এবং এই দুইটার মধ্যে পার্থক্যটাই তো ব্যান্ড গ্যাপ, তাই না? কন্ডাকশন ব্যান্ডের এনার্জি বেশি আমরা জানি। সো আমরা যে কোনো একটা মেটালের প্রপার্টিতে আমরা জানি যে মেটালের বেশিরভাগ ইলেকট্রনই থাকে আউটার অরবিটালের, বেশিরভাগ ইলেকট্রনই থাকে হলে গিয়ে কন্ডাকশন ব্যান্ডে, এবং মোটামুটি ধরে নেওয়া যায় যে ভ্যালেন্স ব্যান্ড প্রায় এমটি থাকে, মানে একদম একদম শেষ অরবিটালের যতগুলো ইলেকট্রন আছে সবাই থাকে হলে গিয়ে কন্ডাকশন ব্যান্ডে, যেগুলোকে আমরা বলি ফ্রি ইলেকট্রন, এবং ভ্যালেন্স ব্যান্ড থাকে এমটি। এই জন্য এখানে শুধুমাত্র একটাই মেটালিক অ্যাটম ছিল, সেটা হলো কি সোডিয়াম। সো সোডিয়াম হবে, মাত্র 2 জন সঠিক উত্তর দিয়েছেন। এটা ইউনিটি এখানেও দেখা যাচ্ছে, 34 জন ভুল উত্তর দিয়েছেন। কেন সিলিকন মনে হলো আমি জানি না, আপনাদের কেন সিলিকন মনে হয়েছে আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এরপরে কোশ্চেন ছিল অ্যাকর্ডিং টু হুম নো টু ইলেকট্রনস ইন দ্য সেম অ্যাটম ক্যান হ্যাভ দ্য সেম 4 কোয়ান্টাম নাম্বারস। পলির বর্জন নীতি, তাই না? সো পলি বলছে এই কথাটা। স্যার এটা বোর কারা কারা সেটা কি দেখা যাবে স্যার? না, এটা দেখলে তো এখন আমাকে প্রত্যেকের রেসপন্সে ঢুকতে হবে। কেন মারবেন নাকি ওদের? না স্যার, এটা তো গ্রুপে দেওয়া হয়েছিল স্যার। এসব কথা যে বলতেছেন এগুলো কিন্তু রেকর্ড হয়ে থাকতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আপনাদের দেখে মনে হচ্ছে আপনাদের পরীক্ষা বেশ ভালো হয়েছে, আপনারা পড়ালেখা করছেন, মানে কয়েকজন খুব ভালো পড়ালেখা করছেন, এটা দেখে বোঝা যাচ্ছে। সো কংগ্রাচুলেশনস আপনাদের, আপনাদের এভারেজ নাম্বার আসছে 7-এর কাছাকাছি, 10-এর মধ্যে, যেটা আমার কাছে মনে আমার হয় একটা যে, সমস্যা হয়েছিল স্যার। বলেন। আমি তো 2বার ট্রাই করছি কিন্তু আমারটা যায় নাই, মেবি আপনাকে আমি পরে ফোনও দিছিলাম স্যার। দেখেন তো আপনার আমারটা গেছে। রোল নাম্বারটা যদি বলেন, আমি একটু রোল নাম্বার না 178 লাস্টে 178 স্যার। একটু দাঁড়ান, লাস্টে হলে কি 178? 78
একটু দেখি 17858 আছে হ্যাঁ পাইছি তো আমি। পাইছেন স্যার? হ্যাঁ পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। মিনিমাম কত পাইছে স্যার? কি বললেন আবার বলেন? স্যার মিনিমাম কত পাইছে স্যার 10 এ? মিনিমাম 2 ম্যাক্সিমাম 8 আর এভারেজ হলে গিয়ে 7। স্যার বলেন। আমি তো এক্সাম দিতে পারিনি স্যার, আপনাকে ফোন দিছিলাম ওই দিনেই ওই সময়। হ্যাঁ আমি আপনাকে বলছিলাম না যে এক্সাম না দিতে পারলেও সমস্যা নেই, আপনি অ্যাসাইনমেন্ট আর ভাইবা ভালো করে দিয়েন, সামনের দুটো কুইজ। এরপরও যদি আপনার মার্কসের প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে এডিশনাল একটা অ্যাসাইনমেন্ট দিব না, কিন্তু আমার মনে হয় যে সামনের দুটো কুইজ যদি আপনি দেন আপনার এডিশনাল অ্যাসাইনমেন্টের প্রয়োজন হবে না। আমরা তো বেস 2 কাউন্ট করি, সো প্রত্যেকটা কুইজে যে আপনাকে সমান ভালোভাবে দিতে হবে এমন কোনো কথা নেই। সো আমি আশা করি আপনার নেক্সট কুইজগুলো ভালো হবে, আর যদি না ভালো হয় আমরা পরে এটা কনসিডার করব না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের পড়া শুরু করি। আজকে পড়া শুরু করার আগে আমরা একটু গত ক্লাসের রিক্যাপটা করে নিই। গত ক্লাসে তো মোটামুটি আপনারা সবাই ছিলেন যেহেতু পরীক্ষা ছিল সেদিন। তো আমরা গত ক্লাসে হ্যাঁ বলেন। স্যার নতুন করে রেকর্ডটা করলে ভালো হয় স্যার, এই কথাবার্তাগুলা না থাকলে। কথাবার্তাগুলো না থাকলে জি স্যার, আমি পরে কেটে দিব না, এখন তো আর নতুন করে লাভ নেই, একসাথে তো যোগ হয়ে যাবে আমার। ঠিক আছে আমি কেটে দিব না পরে। আপনারা কাটতে পারেন না ইউটিউব থেকে? কাটা যায় স্যার, টেনে দেখা যায় স্যার, প্রথম অংশ না দেখে। কেটে দেখা যায় তো? হ্যাঁ স্যার, কেটে দেখা যায়, সমস্যা নেই। আপনারা কি দিয়ে ডাউনলোড করেন ইউটিউব থেকে? স্যার en.savefrom থেকে ডাউনলোড করতে পারি। en.savefrom থেকে করেন? আমিও ওটা ইউজ করতাম, en.savefrom। এটা সবচেয়ে ভালো সাইট মনে হয়। জি স্যার। অনেক ছোট হয়ে যায় ফাইলের সাইজ। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? কেউ কি মনে করে দিতে পারবেন গত ক্লাসে কি পড়ছিলাম? খুব ছোট একটা টপিক ছিল মনে হয়, পরীক্ষা ছিল যেহেতু। কারো মনে আছে? আমরা তো সলিড স্টেট ডিভাইস এরকম যে একটা কঠিন একটা সাবজেক্ট পড়ার মতো সাহস দেখাচ্ছি, আমাদের সলিড স্টেট ডিভাইস এই সাবজেক্টটা পড়ে লাভটা কি? কার কি মনে হয়, আপনাদের মতামত কি লাভ এই জিনিসটা শিখে? আপনাদের কি কোনো নিজস্ব মতামত আছে? স্যার এখানে স্যার মূলত আমরা যা পড়তেছি সেমিকন্ডাক্টর নিয়ে বিস্তারিত অনেক কিছু থাকতে পারে আর কি, আর হয়তো আমরা তো বেশি পড়ি নাই, জাস্ট কেমিস্ট্রি আমরা একটা ছোটখাটো চ্যাপ্টার মানে এরকম শেষ হয়েছে, আর ওই যে সেমিকন্ডাক্টর গুলো পড়লাম। স্যার আমি বিভিন্ন অনেক আইসির স্যার ওই যে জানতে পারতেছি। জাস্ট ইলেকট্রনের যে এগুলো মডেল গুলো ওগুলা দেখলাম স্যার। আপনাদের হয়তো তো মানে বিস্তারিত অনেকগুলো অনেক স্যার থাকতে পারে। এই কোর্সগুলো নিতেছে, কারণ আপনাদের তো বেশ কয়েকটা সেকশন, প্রায় 4টার মতো সেকশন আপনাদের এখানে, আবার ডে ব্যাচেও অনেকগুলো সেকশন। তাই আমি মোটামুটি সবগুলো স্যারেরই ক্লাসে জয়েন করছি, আমি জয়েন করছি আর কি ওনাদের ক্লাসে। তো জয়েন করে আমি কতগুলো ক্লাস অডিট করলাম আর কি, মানে ওই যে ক্লাসের রেকর্ডিং যেগুলো দেয় এগুলো দেখলাম। তো দেখলাম যে সবাই সলিড স্টেট কোর্সটাকে হ্যান্ডেল করে হলে কি এইভাবে, কিছু কিছু স্যার আছে যে পুরোপুরি শুধু রিডিং করে পড়ে, রিডিং এর মতো পড়ে, বুঝছেন, মানে বইটা খুলে রিডিং এর মতো করে পড়ে, বইয়ের মধ্যে যা লেখা আছে লাইন বাই লাইন রিডিং পড়ে, স্টুডেন্টরা একদম চুপ করে বসে থাকে আর কিচ্ছু করে না, শুধু রিডিং শুনে, ঠিক আছে? এটা লাগে এক টাইপের স্যার। আরেক টাইপের স্যার দেখলাম যারা শুধু অঙ্ক করে, মানে ক্লাসের মধ্যে শুধু অঙ্ক করতেছে, ধুমায় অঙ্ক করতেছে যে এটা ইকুয়েশন, এটার মানে তো অঙ্ক করলাম ধাপে ধাপে, এটাকে এই সাইডে সরাইলাম, লসাগু করলাম গসাগু করলাম, করে এটা উত্তর বের হলো। এখান থেকেই কোশ্চেন, এখান থেকেই কুইজ, এখান থেকেই ভাইবা, এখান থেকে ফাইনাল এক্সাম। তো আপনাদের কাছে আমার কোশ্চেন হলো গিয়ে এই যে দুইটা অ্যাপ্রোচ, এই দুইটা অ্যাপ্রোচের মধ্যে আপনাদের কোনটা সবচেয়ে বেশি পছন্দ? স্যার কোন দুইটা বললেন? একটা হলো শুধু রিডিং পড়া, বই দেখে শুধু রিডিং পড়া, বা পিপিটি দেখে রিডিং পড়া, রিডিং পড়বেন ছবি দেখবেন, এই দ্যাটস ইট। আরেকটা হলো কি শুধু অঙ্ক করা।
না স্যার, অবশ্যই স্যার প্রথম যেটা স্যার মানে বেসিকটা জানা স্যার সবচেয়ে বড়। তারপর স্যার হচ্ছে স্যার বেসিকটা ম্যাথ জানাইতে যদি হবে। আমরা করতে সময় পেলে করব অথবা না করলেও চলবে, কিন্তু স্যার বেসিকটা স্ট্রং করা দরকার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল। তো এটা আমরা গেলাম যে বেসিক বেসিক করা হলে কি আপনাদের জন্য সবচেয়ে বড়, অঙ্কটা অত বেশি গুরুত্বপূর্ণ না। যাক, খুব ভালো কথা। তাহলে যে এখন সলিড স্টেট ডিভাইস যে পড়তেছেন, মানে এই ডিভাইস, এই পুরো সাবজেক্টটা পড়ে আপনাদের উদ্দেশ্যটা কি? মানে আমি জানি যে এটা দিছে দেখে আপনারা পড়তেছেন, আপনারা হয়তো নিজেরা চুজ করে নেন না এই সাবজেক্টটা, কিন্তু মানে 4 সপ্তাহ ক্লাস করার পরে আপনাদের মধ্যে কি কোনো রিয়েলাইজেশন হয়েছে যে মানে এই কোর্সটা শেষে আপনারা কি সম্পর্কে জানতে চান, বা আপনারা আশা করতেছেন যে এটা সম্পর্কে আমি জানতে পারবো? স্যার আমি মনে করি স্যার সেমিকন্ডাক্টর সম্পর্কে আমরা পিওর একটা ধারণা পেতে যেতেছি। মানে প্রত্যেকটা সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করতেছে, ইলেকট্রন গুলো সেমিকন্ডাক্টরকে কিভাবে কি মডিফাই করতেছে, এই সম্পর্কে হয়তো বা আমরা ভালো একটা ধারণা পেতে পারি এই সাবজেক্ট থেকে। আচ্ছা, তো এখন পর্যন্ত যা যা শিখছেন গত 4 উইকে, আপনার কাছে কি মনে হয় যে এমন কিছু শিখছেন যেটা নতুন? স্যার এখানে স্যার নতুন মনে হয় না কিছু শিখতে গেছি, কারণ স্যার মনে হয় সবগুলো নাই। ডিপ্লোমাতে ছিল স্যার। আচ্ছা, আর এমন কিছু কি শিখছেন যেটা আপনার কাছে মনে হয়েছে যে আপনারা বুঝেন নাই? গত ক্লাসে যেটা করাইছিলেন হ্যাঁ, স্যার ওটাই তো নতুন। এর আগেও আরো নতুন ছিল, যেমন হলো কি স্যার গত এলসিএও যেটা ক্লাসের ছিল, লেকচারটা স্যার। লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। এই জিনিসটা আমার মনে হয় নতুন। হাইব্রিডাইজেশন সম্পর্কে মনে হয় আপনারা তেমন কিছু পড়েন নাই আগে। না স্যার এরকম স্যার ছিল মেবি স্যার ডিপ্লোমাতে হাইব্রিডাইজেশন স্যার। ছিল, কিন্তু হাইব্রিডাইজেশনের যে চার্টটা মানে কিভাবে হয়, জি স্যার। কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কয়টা কয়টা হাইব্রিড অরবিটাল থাকে, এই জিনিসটা আমার যতদূর মনে পড়ে এটা ইন্টারমিডিয়েটে ছিল না আমাদের, এখন ডিপ্লোমাতে থাকতে পারে। তারপর স্যার একটা গ্রাফ পড়াইছেন যে স্যার, ওই হুম, গ্রাফটাও ছিল না স্যার। আর গত ক্লাসেরটাও ছিল না স্যার, গত ক্লাসে অবশ্য কিছু বুঝতে পারিনি স্যার কি হ্যাঁ, পড়াইছে। এই পয়েন্টটাতে আমি রেকর্ডিংটা। আসতেছিলাম, মানে এটার পরে এই পয়েন্টটাতে আসতেছিলাম জি স্যার। যে কি বুঝতে পারেননি। এখন পর্যন্ত যে 4 উইক ক্লাস হওয়া মানে কিন্তু আমাদের টোটাল সেমিস্টারের অলরেডি 3 ভাগের 1 ভাগ শেষ। এটা হয়তো বা আপনারা রিয়েলাইজ করতে পারতেছেন। আসলে ইভিনিং এর স্টুডেন্টরা যেহেতু একদম একটানা 2টা ক্লাস, তো একটা স্লটে ক্লাসগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং যা পড়ানোর কথা তার কিছুই পড়ানো যায় না, সত্যি কথা বলতে। এবং সেলফ স্টাডি যে দিব, সেলফ স্টাডিরও কোনো উপায় নেই, পড়বেন কখন, সময় কই। জি সো খুব স্যার। তাড়াতাড়ি সেমিস্টার শেষ হয়ে যায় এবং শেষে আউটকাম জিরো, প্রত্যেকটা ব্যাচে আউটকাম জিরো। আমি যতগুলো ক্লাস অডিট করলাম, মানে ইভিনিং এর যতগুলো ব্যাচ আমি অন্যান্য স্যারদের ভিডিও দেখলাম বা ক্লাসরুমে ঢুকলাম, আমার দেখে জি মনে হলো স্যার। প্রত্যেকটা ক্লাসের আউটকাম জিরো। এটা খুবই ফ্রাস্ট্রেটিং যে আপনারাও বলতে গেলে মোরলেস ডে ব্যাচের সমানই টাকা খরচ করতেছেন, সমান পরিমাণই পরিশ্রম করতেছেন, কারণ কুইজ তো সবার এক, অ্যাসাইনমেন্টও সবার এক, কিন্তু জি স্যার। ডে ব্যাচ এবং আপনাদের আউটকামের মধ্যে বিশাল বড় ফারাক। শুধুমাত্র মানে আপনারা চাকরি করেন, আপনারা অনেক ব্যস্ত, এবং আপনাদের এই ক্লাসগুলো একই স্লটে 2টা করে ক্লাস। এই জন্য আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ইভিনিং এর ব্যাচে এইসব হায়ার লেভেলের সাবজেক্ট যেগুলি এসএসডি, ডিজিটাল কমিউনিকেশন বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এগুলোর আউটকাম জিরো, একেবারে জিরো। তো এই জিনিসটা আমার খুব মন খারাপ লাগছে যে কেন আউটকাম জিরো হবে? আপনারা তো একই পরিমাণ কষ্ট করতেছেন, হয়তো বেশি করতেছেন যেহেতু সাথে সাথে চাকরিও করতে হইতেছে, টাকাও একই পরিমাণ দিতেছেন, কিন্তু আউটকাম হইতেছে জিরো। এটা তো মেনে নেওয়া যায় না, কারোর এটা মেনে নেওয়া উচিত না, তাই না? সো আমরা প্রত্যেকটা ক্লাসের আগে আমরা আগে ঠিক করে নিব যে আমাদের আউটকামটা কি, ঠিক আছে? যে আমরা এই জিনিসটা পড়ে কি লাভ হইতেছে, শুধু শুধু আমি পেঁচাল পারতেছি, আপনারা শুনতেছেন, ঘুমাইতেছেন, যেটাই করতেছেন, কিন্তু লাভটা কি হইতেছে আসলে? সো আমরা গত ক্লাস থেকে যে জিনিসটা আসলে মাপতে চাইতেছি, মানে আমাদের অবজেক্টিভ যেটা আর কি, সেই অবজেক্টিভটা হলে গিয়ে মনে করেন আপনাকে 1 খণ্ড একটা সিলিকন দেওয়া হলো বা 1 খণ্ড একটা যে কোনো ম্যাটেরিয়াল দেওয়া হলো, মেটাল দেওয়া হলো। আপনি যাতে জিনিসটার ভিতরে না ঢুকে বলতে পারেন যে ওই জিনিসটার মধ্যে কয়টা ফ্রি ক্যারিয়ার আছে, চার্জ ক্যারিয়ার আছে। সেটা ইলেকট্রন হইতে পারে, হোল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু চার্জ ক্যারি করবে, হয় পজিটিভ চার্জ ক্যারি করবে অথবা নেগেটিভ চার্জ ক্যারি করবে, এরকম ক্যারিয়ার কয়টা আছে। আমাদের গত ক্লাস থেকে অবজেক্টিভ হলে কি এইটাই যে এই জিনিসটা আমরা মেজার করা শিখবো যে কয়টা চার্জ ক্যারিয়ার আছে। তো ওইটার জন্য আমরা দেখলাম যে চার্জ ক্যারিয়ার যখন আমরা মাপতে চাই, তখন ওই যে আমি আপনাদেরকে একটা আপেলের উদাহরণ দিয়েছিলাম যে আমাদেরকে এরকম যদি কতগুলো আপেল থাকে, তাহলে আমরা এটাকে সুন্দর একটা একটা করে গুনতে পারি, 1 2 3 এরকম একটা একটা করে গুনতে পারি। কিন্তু আমার যখন অনেক বড় একটা স্পেস থাকবে, যখন বিপুল সংখ্যক আপেল থাকবে, তখন আমাদের পক্ষে এভাবে গোনা সম্ভব না। এভাবে গুনলে আমাদের অনেক সময় লাগবে।
সো আমরা এর বদলে কি করছিলাম? আমরা এর বদলে যেটা করছিলাম, আমরা আপেলের ঘনত্ব মাপছিলাম। মানে আমরা ডেনসিটি মাপার চেষ্টা করছিলাম ফার্স্টে, যে একটা নির্দিষ্ট স্পেসে আমরা যদি স্পেসটার ডাইমেনশন জানি, তাহলে আমরা ওখান থেকে যাতে আপেলের সংখ্যাটা বের করতে পারি। এই জন্য আমরা ডেনসিটি বের করছিলাম। ডেনসিটি জিনিসটা কি? মানে নাম্বার অফ অ্যাপেল ডিভাইডেড বাই ও যে স্পেসে আছে ওই স্পেসটার ভলিউম, সেটি তো আমার ডেনসিটি, ঘনত্ব। যেমন মানুষের ঘনত্ব যখন আমরা বলি, তখন আমরা স্কোয়ার কিলোমিটার একটা জায়গা নিই, স্কোয়ার কিলোমিটার জায়গাতে কয়টা মানুষ আছে গণি, গণার পরে মানুষটাকে স্কোয়ার কিলোমিটার দিয়ে ভাগ করে দিই, তখনই তো আমরা ঘনত্ব পাই, জনসংখ্যার ঘনত্ব বা যেটাই বলেন। এমনি মনে করেন আমরা আপেলের ঘনত্ব বের করলাম n/l³। এখন আমরা স্পেসটার ভলিউম যদি জানি, স্পেসটার ভলিউম মনে করেন l³ তাহলে আমরা এখন সুন্দর n/l³ গুণ l³ করলে এখান থেকে আপেলের সংখ্যাটা পেয়ে যাব। তো এখন মনে করেন এক খণ্ড সিলিকনের মধ্যে আপনার ঘনত্ব হলে কি এত, সিলিকনটা যদি আমরা আরো বড় করি, আরো বড় সিলিকন যদি নিই, ঘনত্ব তো সেমই থাকবে, শুধু আপনার ভলিউম চেঞ্জ হবে। চেঞ্জ হলে ভলিউম, সমস্যা কি? আমার তো এটার একক মিটার কিউব, এটার একক মিটার কিউব। তো এটা যদি এল এর জায়গায় L1 হয়ে যায়, আমার মিটার কিউব কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি তো আমি সংখ্যাই পাবো একটা, তাই না? সো এটা ছিল হলে গত ক্লাসের থেকে যে আমরা উদ্দেশ্যটা ঠিক করছি আর কি, যে আমরা চার্জ ক্যারিয়ারের পরিমাণ বের করব। তাহলে আমরা দেখছিলাম যে চার্জ ক্যারিয়ারের পরিমাণ যদি আমরা বের করতে চাই, মানে নাম্বারটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যেটা দরকার সেটার মধ্যে একটা পার্ট ছিল হলে গিয়ে এই যে এটা জিইটা ছিল হলে গিয়ে আমাদের ঘনত্ব, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ডেনসিটি অফ স্টেটস। কতগুলো এনার্জি লেভেল আছে, কতগুলো এনার্জি স্টেট আছে, সেটার ঘনত্ব আমরা বের করব, যে একটা গিভেন সিলিকনের টুকরার মধ্যে স্টেটের ঘনত্ব কতটুকু থাকতে পারে, এনার্জি স্টেটের। আর পি কে আমরা বলছিলাম probability of finding electron, probability of finding electron, সেটা হলো কি পিই। সো আমরা যদি probability of finding electron কে density of state দ্বারা গুণ করি, তাহলে আমরা ওটাকে ইন্টিগ্রেশন করার পরে টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা পেয়ে যাব। এখন প্রবাবিলিটি কথাটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? প্রবাবিলিটি কথাটা দ্বারা আমরা বুঝাচ্ছি, মনে করেন আমার এখানে 5টা কুয়া আছে, 5টা কুয়া আছে। এখন আমি বলে দিলাম যে এই 5টা কুয়ার মধ্যে আপনার ইলেকট্রন পাওয়ার চান্স 20%। আমি এটা আপনাকে বলে দিলাম, শুরুতেই বলে দিলাম যে এটা 5টা কুয়ার মধ্যে ইলেকট্রন থাকার চান্স 20%। এখন মনে করেন 6টা 28 বাজে, এই 6টা 28-এ কয়টা কুয়া ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে বলুন তো, যদি প্রবাবিলিটি 20% হয়? স্যার টাইমের সাথে এটা কিভাবে সম্পর্ক আছে? কারণ এটা তো প্রবাবিলিটি, মানে একটা গিভেন টাইমে চান্স আছে যে এখানে 20% ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। টোটাল 5টা কুয়া আছে আপনার, এই 5টা কুয়ার 20% ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। 6টা 28-এ কোন কুয়াটা পূর্ণ থাকার চান্স বেশি? কোন কুয়াটা না, মানে অ্যাটলিস্ট কয়টা কুয়া এটা বলেন, যে 20% যদি চান্স হয় তাহলে কয়টা কুয়া পূর্ণ থাকবে এট এ গিভেন টাইম? এট এ গিভেন টাইম মানে মনে করেন এখন 6টা 28, কয়টা কুয়া পূর্ণ থাকবে? স্যার বুঝলাম না স্যার বিষয়টা। প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন মানে হলো কি আপনার টোটাল স্টেটগুলোর মধ্যে ইলেকট্রন খুঁজে পাওয়ার চান্স কতটুকু। এখন আপনার কাছে স্টেট আছে মনে করেন 100টা, স্টেট আছে 100টা। এখন আমি বলে দিলাম যে 20% চান্স আছে, 20% স্টেটে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, এরকম একটা চান্স আছে, প্রবাবিলিটি আছে। তার মানে কি 100টার মধ্যে 20টা কুয়া ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, 20% যেহেতু চান্স আছে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার। আমার যদি 5টা কুয়া থাকে তাহলে আমাকে শুধু একটা কুয়া ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে যে কোনো একটা গিভেন টাইমে। এখন সেটা এই কুয়া হইতে পারে, এই কুয়ার মধ্যে পূর্ণ ইলেকট্রন থাকতে পারে। আপনি মনে করেন এখন 6টা 30 বাজে, 6টা 28-এ দেখছেন এটা পূর্ণ, 6টা 30-এ দেখলেন এটা পূর্ণ, কিন্তু এট এ গিভেন টাইম 20% পূর্ণ থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। তো 20% মানে তো একটাই, তাই না? 5-এর 20% কত? এক না? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে আপনি এখন এই জি স্যার। প্রবাবিলিটিটা যদি জানেন যে এট এ গিভেন টাইমে কয়টা কুয়া আমার পূর্ণ থাকতে পারবে, আর আপনি যদি কুয়ার ঘনত্ব জানেন, ধরলাম
বাংলা লেখা তো ভুলে গেছি। কুয়া ডিভাইডেড বাই ভলিউম, মানে কুয়ার ঘনত্ব আপনি যদি জানেন, তখন কিন্তু আপনি ওখান থেকে খুব সহজে ইলেকট্রনের নাম্বারটা বের করতে পারবেন, যেহেতু আপনি প্রবাবিলিটি জানেন যে এট এ গিভেন টাইম কয়টা কুয়া পূর্ণ থাকার চান্স আছে। বুঝতে পারছেন? এই কুয়াগুলোই হলো গিয়ে অ্যাকচুয়ালি আমার এনার্জি স্টেটস। কুয়াগুলো হলো গিয়ে আমার এনার্জি স্টেটস। সো এটাতে আমরা পরে আসতেছি, এই জিনিসটা আমরা গত ক্লাসে ইন্ট্রোডিউস করছিলাম। তো এই জিনিসটাতে আমরা যে জায়গায় এটাকে রেখে গেছিলাম সেটা ছিল হলে গিয়ে আমরা প্রথমে আপেল থেকে একটা আলোচনা শুরু করছিলাম, পরে আমরা আপেলকে কে দ্বারা রিপ্লেস করছিলাম। আপনাদের হয়তো কিছুটা মনে আছে, আমি জানি না মনে আছে নাকি। কে সমান সমান আমরা দেখছিলাম যে পাই ডিভাইডেড বাই এল বাই এন। সো আমরা এটাকে যখন 3 ডাইমেনশনালি কে কে যখন দেখি, কে এর 3টা কম্পোনেন্ট থাকে। কে এর 3টা কম্পোনেন্ট হলে গিয়ে কে ওয়াই, কে জেড আর কে এক্স। তো কে এর মান এরকম n সমান সমান 1 হইতে পারে। n সমান সমান 1 হইলে আমার কে 1 আসবে হলে গিয়ে পাই এল। n সমান সমান 2 হইতে পারে, 2 হইলে আসবে হলে গিয়ে কে 2 সমান সমান পাই 2 ডিভাইডেড বাই এল। সো আমরা যদি এগুলোকে এরকম প্লেস করি, একটা কে, দুইটা কে, কে কে কে, এখানে কে, একটা কে এর থেকে আরেকটা কে এর দূরত্ব আমরা দেখছিলাম, আপনাদের যদি মনে থাকে দূরত্ব আমরা দেখছিলাম পাই বাই এল। কিছুটা কি মনে আছে আপনাদের? একটু মনে আছে স্যার। একটু একটু মনে পড়তেছে। তো কে জিনিসটা আমরা দেখছিলাম কি, কে জিনিসটা হলে গিয়ে কে কে আমরা বলছিলাম হলে গিয়ে স্পেশাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে একটা টোটাল অসিলেশন কমপ্লিট করতে স্পেসের মধ্যে কতটুকু জায়গা লাগে ওর, ওটাকে হলে গিয়ে কে দ্বারা প্রকাশ করা হয়। কেটা বেসিক্যালি হলে গিয়ে প্রকাশ করে আপনার কি বলবো, জিনিসটা বোঝানো অনেক কঠিন। কে জিনিসটা প্রকাশ করে হলে গিয়ে কোন একটা ইলেকট্রনের ভিতরে কি পরিমাণ এনার্জি আছে, কাইনেটিক এনার্জি আছে, সেই জিনিসটা প্রকাশ করে হলে গিয়ে কে এর সাথে রিলেটেড হলে গিয়ে কাইনেটিক এনার্জি। এই জিনিসটাকে কিভাবে বুঝালে সহজ হবে, মনে করেন আপনার এরকম একটা কুয়া আছে, আবারও কুয়াতে চলে আসে, যেহেতু এই আলোচনাগুলো সবগুলোই পটেনশিয়াল ওয়েলের সঙ্গে রিলেটেড। মনে করেন আপনার কাছে এরকম একটা কুয়া আছে, এখন এখানে একটা বল আছে, ধরলাম যে এখানে একটা বল আছে, বলটাকে আপনি একটা সামান্য একটা ধাক্কা দিলেন, বলটা কি করবে, গড়ায় 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 এখানে পড়ে যাবে, কুয়ার ভিতরে পড়ে গেল। খুব ভালো কথা, কুয়ার ভিতরে যে কোনো কিছু ফালানো খুবই সহজ। এখন বলটাকে উপরে উঠতে হবে, বলটাকে উপরে উঠে আবার এই জায়গায় আসতে হবে। আপনারা এখন চিন্তা করে দেখেন, আমি কোনো শক্তি প্রয়োগ করব না, কিচ্ছু করব না, বলটা কিভাবে এই কুয়ার গভীরতা থেকে পার হয়ে উপরে আসতে পারে? কেউ কি বলতে পারেন বলটা কিভাবে এখানে আসতে পারে? স্যার কুয়ার পানি যদি ফুল হয়ে যায়, ভরে যায়, এই তখন কুয়াতে কোনো পানি নেই, এটা আসলে অন্যরকম কুয়া, তো এই কুয়াতে কোনো পানি নেই, এটা জাস্ট একটা কুয়া। তার বাতাসের মাধ্যমে তো যেতে পারে। এখানে কোনো বাতাসও নেই, সম্ভব না, আসলে সম্ভব না। এখন কল্পনা করতে হবে স্যার। হ্যাঁ, কোনো এনার্জি ছাড়া সম্ভব না, এটা জাদুবিদ্যা বাদে অন্য কিছু দিয়ে এটা সম্ভব না। যদি এখানে আপনার কোনো এনার্জি এটার মধ্যে যদি না দেন, এনার্জি ছাড়া এই বলটা কিছুতেই আপনার এই কুয়ার এই যে উচ্চতা, এই উচ্চতা কিছুতেই অতিক্রম করতে পারবে না। সবাই নিশ্চয়ই জিনিসটা কল্পনা করতে পারতেছেন, তাই না? তো আমাদের যে প্রত্যেকটি স্টেট আছে, এনার্জি স্টেট, প্রত্যেকটা এনার্জি স্টেটের ইলেকট্রনগুলো হলে গিয়ে এরকম কুয়ার ভিতরের একটা বলের মতো। এই যে আমরা অনেকগুলো কোয়ান্টাম সংখ্যা লিখি না, এন, এম, এল, এস, এই প্রত্যেকটা সংখ্যার দিকে আমরা তো একটা ইলেকট্রনকেই প্রকাশ করি, তাই না? একটা ইলেকট্রনকে তো আমরা এরকম কোয়ান্টামের একটা একটা করে সংখ্যা দিয়ে প্রকাশ করি এক একটা ইলেকট্রনকে। তো এই যে একটা ইলেকট্রন যে কোনো একটা অরবিটালের মধ্যে আছে, এই এক একটা ইলেকট্রন এরকম আমাদের এক একটা কুয়ার মধ্যে আছে। যেমন মনে করেন আমরা যে বলতেছি যে 1s2 অরবিটালের মধ্যে আমার টোটাল 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন কিন্তু এরকম এক একটা কুয়ার মধ্যে আছে। এখন আমি আপনাকে বললাম যে 1s2 থেকে আমরা 2s2 পাঠাবো, ইলেকট্রনকে 2s2 পাঠাবো, তার মানে আমি কি করতে বলতেছি আপনাকে? তার মানে আমি বলতেছি যে এই যে 1s2 যে কুয়াটা আছে, 1s2 কুয়াটা থেকে আমি আপনাকে ইলেকট্রনটাকে উঠাইতে বলতেছি।
উঠে 2s2 তে নিতে বলতেছে, কারণ 2s2 তো আরো উপরে। মনে করেন এটা হলে গিয়ে আমার 2s2, এই জায়গাটা হলে গিয়ে আমার 2s2, তারপরে হলে গিয়ে 2p, তারপরে হলে গিয়ে 3s। একটু হোল্ড করেন। হ্যালো, আপনারা সবাইকে বুঝতে পারছেন ব্যাপারটা কি? আমি কেন বললাম যে বলটাকে কুয়ার উপরে তুলতে আমার এনার্জি লাগবে? তাহলে আমি 1s এর যেই ইলেকট্রনটা আছে, 1s এর কুয়ার মধ্যে যে ইলেকট্রনটা আছে, এটাকে যদি আমি 2s এ উঠাইতে চাই, আপনি কি এই জিনিসটা কখনো হওয়া সম্ভব? এটা একটা শক্তি দরকার। একটা শক্তি দরকার। এই জিনিসটা কোথায় বলা হয়েছে? এটা বোরের প্রিন্সিপালের মধ্যে ছিল না, যে প্রত্যেকটা ইলেকট্রন এরকম নির্দিষ্ট একটা কক্ষপথে থাকে এবং কক্ষপথের একটা নির্দিষ্ট এনার্জি আছে। ও একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি সংগ্রহ করা ব্যতীত কখনো এক অরবিট থেকে আরেক অরবিটে লাফায় লাফায় যেতে পারবে না। এটা বোরের প্রিন্সিপালের মধ্যে ছিল। সো আমরা যখন একটা কুয়ার আর বলের সঙ্গে এই জিনিসটাকে তুলনা করব, তখন আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে যে কি পরিমাণে এনার্জি গ্যাদার করলে আমি এরকম একটা থেকে লাফ দিয়ে আরেকটাতে যেতে পারবো, নাহলে আমাকে সারা জীবন এখানে আটকা থাকতে হবে, কিছুতেই পারবো না আমি। সো আপনার এই যে এক একটা এনার্জি স্টেট, এই যে n সমান সমান 1, n সমান সমান 2, n সমান সমান 3, এইটার সঙ্গে রিলেশন হলে কি এই যে এইটার ওয়েভ ভেক্টরের, এটা তাহলে কি প্রকাশ করবে যে এক একটা স্টেট কোথায় আছে, কি রকম এনার্জি লেভেলে আছে। মানে স্টেট বলতে কিন্তু আমরা জিনিসটাকে জাস্ট বুঝাইতেছি যে এগুলো হলে কি এক একটা এনার্জি স্টেট। কেটা হলে কি জাস্ট এইটা প্রকাশ করতেছে এটা একটা এনার্জি স্টেট, এটা একটা এনার্জি স্টেট, এটা একটা এনার্জি স্টেট, এটা একটা এনার্জি স্টেট, এটা একটা এনার্জি স্টেট। স্টেট, ডেনসিটি অফ স্টেট মানে ডেনসিটি অফ এনার্জি স্টেট। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? একই। কারো কোনো কোশ্চেন থাকলে কইরেন। স্যার সবগুলো স্টেজে এনার্জির মান কি একই রকম? অবশ্যই না। আপনার স্টেট যত আস্তে আস্তে উপরে উঠবেন, এনার্জির পরিমাণ তত বাড়বে। মনে করেন এই বলটাকে যদি এখানে 2s এ যেতে হয়, ওর যতটুকু এনার্জি লাগবে, এই বলটাকে যদি 2p তে যেতে হয়, তার থেকে বেশি এনার্জি লাগবে না? স্বাভাবিক, আমরা যদি রিয়েল লাইফেও তুলনা করি, রিয়েল লাইফে একদম সিঁড়ির মতো যদি একটা চিন্তা করি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, সূত্র অনুযায়ী। মানে এক একটা যেমন এস এর 1s এর থেকে 2s এর এনার্জি বেশি। দুইটাই কিন্তু এস, দেখেন দুইটাই কিন্তু এস অরবিটাল, কিন্তু 1s এর থেকে 2s এর বেশি, আবার 2s এর থেকে 3s এর বেশি এনার্জি। সো এরকম প্রত্যেকটি স্টেটেরই একটা নির্দিষ্ট এনার্জি লেভেল আছে। ইলেকট্রন যদি ওই নির্দিষ্ট এনার্জি লেভেলটা থেকে বেশি এনার্জি গ্যাদার না করতে পারে, ও কখনো নিজের কুয়া থেকে বের হতে পারবে না। তো এই প্রত্যেকটা কে হলে কি অ্যাকচুয়ালি এরকম একটা পটেনশিয়াল ওয়েলকে ইন্ডিকেট করে। মানে আমি যতটুকু বুঝছি, আমি তো আর কোনো ফিজিক্সের স্টুডেন্ট না, সো আমি যতটুকু বুঝছি এটার মানে হলে কি এটা, যে প্রত্যেকটা হলে কি একটা নির্দিষ্ট এনার্জি স্টেটকে প্রকাশ করতেছে, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জিকে প্রকাশ করতেছে। সো আমাদের এরকম যে নির্দিষ্ট পরিমাণ যে এনার্জি স্টেটগুলো আছে, এই স্টেটগুলোর মধ্যে দূরত্ব আপনার সবসময় π/L হওয়া লাগবে। এল জিনিসটা কি এখানে? স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে এখানে এল জিনিসটা কি। এই যে আমি বারবার এখানে একটা ইকুয়েশন লিখতেছি, কে সমান সমান π/L গুণ এন। এখানে এলটা কি? এলটা হলে গিয়ে যে পটেনশিয়াল ওয়েলটা, এই যে কুয়াটার কথা বলতেছি, এই কুয়াটার যেই দৈর্ঘ্য, সেটাকে আমরা বলি হলে গিয়ে এল। ঠিক আছে? সো আমাদের এই প্রত্যেকটা এনার্জি স্টেটের একটার থেকে আরেকটা দূরত্ব হলে গিয়ে π/L। এটা আমরা যে শ্রোডিঞ্জারের যে ওয়েভ ফাংশন, ওই শ্রোডিঞ্জারের ওয়েভ ফাংশনটা যখন প্রমাণ করি তখন এই জিনিসটা বের করি। সো খুব ভালো কথা, আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি, করার পরে আমরা একটা এই ডেনসিটি অফ কে একটা বের করছি। আমাদের ডেনসিটি অফ কে এর ইকুয়েশনটা কি ছিল? এরকম ছিল জি কে। আপনারা যদি একটু মনে করেন গত ক্লাস থেকে, আমাদের জি কে এর ইকুয়েশনটা আসছিল কত? এখানে আসছিল খুব সম্ভবত 4 এর পরে কি জানি আসছিল, এখানে কে ছিল, ডেল কে ছিল একটা, এখানে একটা পাই, এখানে একটা পাই ছিল, পাই স্কোয়ার ছিল,
আর এখানে ছিল হলে গিয়ে এল কিউব। না, এল কিউবটা ছিল না। আপনাদের কি মনে আছে গত ক্লাসে আমরা এরকম একটা জিনিস করছিলাম যে মানে আমাদের আলটিমেটলি যে জিনিসটা আসছিল যে বড় হাতের একটা এন আসছিল, বড় হাতের এন ডিভাইডেড বাই এল কিউব সমান সমান আসছিল হলে গিয়ে 4k ডেল কে আর পাই স্কোয়ার। সো এই জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা হলে গিয়ে নাম্বার অফ স্টেটস ডিভাইডেড বাই ভলিউম, এই জন্য আমরা এটাকে ধরছিলাম হলে গিয়ে এই ফাংশনটা ডেনসিটি অফ স্টেটস, যে প্রতি ইউনিট ভলিউমে কত কি পরিমাণ স্টেট আছে, এটা হলে কি এই পরিমাণ 4k ডেল কে বাই পাই স্কোয়ার। তো এই জিনিসটাকে আমরা বলতেছিলাম হলে গিয়ে ডেনসিটি অফ কে বা ডেনসিটি অফ এনার্জি স্টেটস। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? মাথার উপর দিয়ে গেলেও বললেন যে একটু বুঝতে কষ্ট হইতেছে। একটু কষ্ট হইতেছে বুঝতে। কোন জিনিসটা বুঝতে একটু বেশি কষ্ট হইতেছে? আর কোয়ার জিনিসটা তো তালার উপর না, কোয়ার কেমনে কি বুঝায়? স্যার এটা করাবেন নাকি আরো থিওরি করাবেন এটা? এটার বেশি থিওরি বাকি নেই, অল্প একটু বাকি আছে। ও, কোন জিনিসটা বুঝতে কষ্ট হইতেছে বললেন? আর কোয়ার জিনিসটা বুঝলাম না কেমনে বুঝায় আর কি, এক স্তর থেকে আর স্তরে কেমনে যায়? এক স্তর থেকে আরেক স্তরে কেমনে যায় এটা বুঝেন নাই? এটা কোশ্চেন করছেন আপনি, এক স্তর থেকে আরেক স্তরে কিভাবে যায়? এস এর বুঝালে না, এস এর অরবিটাল এস এর মধ্যে এক এস থেকে আরেক এস কেমনে যায় আর কি। এনার্জি গ্যাদার করে আপনি মনে করেন আলো দিলেন কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে, অনেক উচ্চ শক্তির আলো দিলেন, সিলিকন হইতে পারে বা যে কোনো কিছু। আলো দিলে তখন ওটার মধ্যে থেকে এরকম ইলেকট্রন লাফায় লাফায় এক স্তর থেকে আরেক স্তরে যাবে। আবার মনে করেন হিট দিলেন, হিটও তো এনার্জি, হিট দিলেও হবে, যে কোনো এনার্জি। যে কোনো এনার্জি। এটার সবচেয়ে বড় উদাহরণ কি আমি বলি, সেটা হলে গিয়ে এই যে আপনার মনে করেন সিলিকনের যে আমরা কুইজে যে আপনাদের একটা কোশ্চেন ছিল যে টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার যখন বাড়ে, এটা কুইজে ছিল না সরি, টেম্পারেচার যখন বাড়ে তখন সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেড়ে যায়, রেজিস্ট্যান্স কমে যায়। কেন রেজিস্ট্যান্স কমে যায়? কারণ এই যে আমার যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো এনার্জি গ্যাদার করে। যখন আপনি গরম করতেছেন, হিট তো একটা এনার্জি। সো ইলেকট্রনগুলো তখন এনার্জি গ্যাদার করে, গেইন করে। ইলেকট্রনগুলো এনার্জি গেইন করার কারণে ওরা করে কি, যে আমার যে ভ্যালেন্স ব্যান্ড আছে সেই ভ্যালেন্স ব্যান্ডের একটা নির্দিষ্ট এনার্জি লেভেল আছে, এরকম পটেনশিয়াল ওয়েল আছে। ও তখন লাফ দিয়ে করে কি কন্ডাকশন ব্যান্ডের যে পটেনশিয়াল ওয়েল ওই জায়গায় চলে যেতে পারে তখন। এই জন্যই তো আপনার বেড়ে যায়, কন্ডাক্টিভিটি বেড়ে যায়, রেজিস্ট্যান্স কমে যায়। সো আমি শিওর যে এরকম আরো পদার্থ আছে, যেমন মনে করেন যে আলো আলো দিলে হলে গিয়ে আপনার কমে, আলো দিলে হলে কি আপনার রেজিস্ট্যান্স কমে যায়, যে আমরা থার্মিস্টর ইউজ করি। থার্মিস্টরগুলো এই নীতির উপরই ভিত্তি করে করা হয়, মোটামুটি শিওর। আচ্ছা ঠিক আছে, তো আপনারা তাহলে রিভিউ করে আসেন, আমরা সামনের ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করবো না যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে। আমরা এখন যে জিনিসটা করব সেটা কি, আমরা হলে কি জিকে কে ও যে একটু আগে দেখালাম যে জিই মানে কেটাকে আমরা এনার্জিতে নিয়ে যাব, এই কেটাকে আমরা এনার্জি দিয়ে প্রকাশ করব। সো এটার জন্য আমাদের যেটা লাগবে যে আমাদের কে এর সঙ্গে এনার্জির সম্পর্ক জানা লাগবে। এটাও আমরা শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে কে এর সঙ্গে এনার্জির একটা সম্পর্ক আমরা জানি। এই জিনিসটা খুবই ইউনিভার্সাল এবং এটা আপনারা হয়তো বা আরো অনেক জায়গায় দেখবেন। সেটা হলো কি 2me ডিভাইডেড বাই h স্কয়ার। এই ইকুয়েশনটা দেখতে কিসের মতো জানেন? বলতে পারবেন কি এই ইকুয়েশনটা দেখতে কিসের মতো? স্যার মুক্তি বেগ বা কি যেন ছিল একটা। যেমন এটা, হ্যাঁ ঠিক বলছেন, মানে এক ধরনের এই যে হাফ এমভি স্কয়ার আছে না, জি অনেকটাই জি স্যার, ইকুয়েশনের ওটা মতো তো স্যার দেখতে, গতিশক্তি। গতিশক্তি, অনেকটা কাইনেটিক এনার্জি। কারণ একটা জিনিস মনে রাখবেন যে কেটা হলে কি আমার স্পেশাল, মানে স্পেসের মধ্যে, মানে স্পেস মানে বুঝাইতেছি দৈর্ঘ্য বস্তু উচ্চতা আর কি। একটা নির্দিষ্ট স্পেসে ওর একটা পুরো অসিলেশন কমপ্লিট করতে কি পরিমাণ জায়গা লাগে। সো এইটার একক মনে করেন এক ধরনের মিটারে আসবে আর কি, কোন এক ধরনের হয় 1/মিটার বা মিটার, এই ধরনের একটা একক আসবে আর কি। সো যেহেতু এটার সঙ্গে দৈর্ঘ্য বস্তু উচ্চতার সম্পর্ক, এই জন্য আমার কেন জানি মনে হয় যে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আপনার কাইনেটিক এনার্জি প্রকাশ করে, গতিশক্তি প্রকাশ করে। বুঝতে পারছেন? সো শ্রোডিঞ্জারের ওয়েভ ফাংশন থেকে এরকম কে এর একটা পাওয়া যায়, সলিউশন পাওয়া যায়,
যে সলিউশনটা হলো কি কে সমান সমান 2me ডিভাইডেড বাই এই এইচটা হলো কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ম্যাক্স প্ল্যাঙ্ক যে ছিল ওই ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এইচ স্কোয়ার। সো এইটা আমরা এখানে প্লেস করব। আমরা যদি এটাকে এখানে প্লেস করি তাহলে আমরা দেখব কি সুন্দর আমাদের যে কেটা আছে এই কেটা ইতে পরিণত হয়ে যাবে, তখন আমাদের কষ্ট অনেক কমে যাবে। কারণ আমরা তো জেনারেলি এনার্জিতেই সবকিছু দেখতে চাই, সলিড স্টেট ফিজিক্সে আমরা সবকিছু এনার্জিতে দেখতে চাই। সো সেটা দেখতে আমাদের সাহায্য করবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, এটার অ্যাজাম্পশনটা আমরা করব হলে কি এইভাবে যে আমরা ফার্স্টে ধরে নিব যে ডেল্টা কে টেন্স টু 0, মানে ডেল্টা কে খুবই ছোট। ডেল্টা কে জিনিসটা কি ছিল হয়তো আপনাদের মনে নেই, সরি ডেল্টা কে এটা আমি একে দেখে, ডেল্টা কে এটা ছিল হলে কি এরকম যে এরকম 3 ডাইমেনশনে আমরা যদি এরকম একটা স্ফিয়ার কল্পনা করি, স্ফেরিক্যাল শেল যদি কল্পনা করি, তাহলে এই স্ফেরিক্যাল শেলের যে পুরুত্ব যেটা ওই পুরুত্বটা আমরা বলছিলাম হলে কি ডেল্টা কে। এই পুরুত্বটা যদি খুবই ছোট হয়, ডেল্টা কে যদি টেন্স টু 0 হয়, তার মানে এটা খুবই ছোট, খুবই পাতলা, তখন আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, জি কে কে লিখতে পারি আমরা 4k, ডেল্টা কে কে আমরা লিখতে পারি তখন টি কে পাই স্কয়ার। আমরা জেনারেলি জানি যে কোনো কিছু যদি খুব ছোট হয় আমরা এটাকে লিখতে পারি ডি কে, ডেরিভেটিভ আকারে লিখতে পারি। তো আমরা যখন এটার মধ্যে এই ভ্যালুটা বসাই দিব, কে এর ভ্যালুটা বসাই দিব, বসাই দিলেই আমরা এটার মানটা পেয়ে যাব। সো আমাদের এখানে ডি কেটা লাগবে, আমরা খুব সহজে চাইলে ডি কে এর ভ্যালুটাও এখান থেকে বের করতে পারি। ডি কে এর ভ্যালুটা আমার আসবে হলে কি, আমার নিজেরও মনে থাকে না, দেখে বলতে হবে। ডি কে আসবে হলে কি আপনার হাফ রুট ওভার 2m বাই এইচ স্কোয়ার, 2m বাই এইচ স্কোয়ার ই টিই এরকম আসবে। সো আমরা যদি এই দুইটা এখানে বসাই দিই, ডি কেটা এখানে বসাই দিলাম আর এই কেটা যদি এখানে বসাই দিই, তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে জিই ইকুয়েশন, মানে আমরা এনার্জি আকারে দেখতে পারবো। ডেনসিটি অফ স্টেটটাকে আমরা এনার্জি আকারে দেখতে পারবো, ডেনসিটি অফ এনার্জি স্টেটস। সো অনেক আলোচনা, অনেক কাহিনী, তো এগুলো হলো কি আমাদের গত ক্লাসের জিনিস ছিল। আমি আশা করি আপনারা যখন পড়বেন আপনাদের অনেক সমস্যা বেরোবে এখান থেকে। আমরা সমস্যা নিয়ে পরবর্তীতে মিড টার্মের আগে ওভারভিউ ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা জাস্ট ওই আগের ক্লাস থেকে যে জিনিসটা কন্টিনিউ করব, সেই জিনিসটা হলো কি আমাদের ইকুয়েশন যেটা দরকার ছিল, যে টোটাল নাম্বারটা জানার জন্য আমাদের যে ইকুয়েশনটা দরকার ছিল সেটা লাগে পিই জিই ডিই। তো আমরা এখানে জিই ডিটা পেয়ে গেলাম, ওখান থেকে জিই ডিটা পেয়ে গেলাম। এই জিনিসটা আমাদের আর জানার প্রয়োজন। এখন আমাদের জানার প্রয়োজন হলে কি এই জিনিসটা, প্রবাবিলিটিটা আমরা কিভাবে বের করবো। আমরা না হয় ডেনসিটি বের করলাম, টোটাল এনার্জি স্টেট বা কুয়া যে জিনিসটা বলছিলাম, কুয়ার ঘনত্ব কতটুকু আমরা জানি, একটা ইউনিট ভলিউমে কতগুলো কুয়া আছে এটা আমরা বের করতে পারি, কিন্তু কয়টা কুয়া ইলেকট্রন দ্বারা ভর্তি থাকবে এই জিনিসটা আমরা কিভাবে বের করব। তো এই জিনিসটা বের করার জন্য আমরা একটা ইকুয়েশন ইউজ করব যেটার নাম হলো গিয়ে ফার্মি ডিস্ট্রিবিউশন। ফার্মি নামের একজন বিজ্ঞানী, সে একটা ডিস্ট্রিবিউশন দিছে, একটা ইকুয়েশন দিছে, যে ইকুয়েশনটা দিয়ে খুব সহজেই আমরা বলতে পারি যে আমাদের যদি এতগুলো কুয়া থাকে এই কুয়ার মধ্যে কতগুলো ভর্তি থাকার প্রবাবিলিটি আছে। সেই জিনিসটাকে এই ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয়, ফার্মি ডিস্ট্রিবিউশনটা। দেখিনি ঠিক আছে নাকি। One divided by 1 plus e to the power e minus ef by kt। যেখানে ইটা হলে কি আপনার এনার্জি, মানে যে এনার্জি নিয়ে আমরা কাজ করতেছি সেই এনার্জি, ইএফটা হলে গিয়ে ফার্মি এনার্জি। ফার্মি এনার্জি কেটা কি নিশ্চয় জানেন, কে কি? না, বোল্টজম্যান কনস্ট্যান্ট। জেনারেলি কেটি যখন একসাথে দেখবেন না, মানে যখনই দেখবেন যে কেটি একসাথে আছে তখনই বুঝবেন যে এটা হলে গিয়ে বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর টিটা হলে গিয়ে টেম্পারেচার। কেটির মান কত জানেন? রুম টেম্পারেচারে কেটির মান কত? অলমোস্ট 26 মিলিভোল্টের মতো। জেনারেলি কেটি যখন একসাথে থাকবে ধরেই নেবেন যে কে হলে গিয়ে আপনার বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? রুম টেম্পারেচারের কারণে আপনার অণুগুলো যে ভাইব্রেশন করে
অনুপরমাণুগুলো যে ভাইব্রেশন করে ওখান থেকে কিন্তু একটা হিট উৎপন্ন হয়। ওই হিটটাকে আমরা কেটি আকারে প্রকাশ করি রুম টেম্পারেচারে ভাইব্রেশনের কারণে। তো এখন আমরা এই ইকুয়েশনটাকে একটু ব্রেক ডাউন করি যে এই ইকুয়েশনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। এই ইকুয়েশনটাকে আমরা একটু ব্রেক ডাউন করি। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা ব্রেক ডাউন করি আমরা দেখবো যে এটার মধ্যে নতুন আছে শুধু একটা জিনিসই, সেটা হলো কি এই জিনিসটা ফার্মি এনার্জি। ফার্মি এনার্জি জিনিসটা কি এটা নয় আমরা বুঝলাম যে এফিটাই হলে কি আমার পিই, এই পিইটাই কিন্তু আসলে আমার এফি মানে প্রবাবিলিটি, যে কতগুলা কুয়া আমার ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার প্রবাবিলিটি আছে সেটাই প্রকাশ করে হলে কি এফি ফার্মি ডিস্ট্রিবিউশন। সো ফার্মি ডিস্ট্রিবিউশনের ইকুয়েশনটার মধ্যে আমাদের একটা প্যারামিটার আমরা পাচ্ছি নতুন, সেটা হলো কি ফার্মি এনার্জি। ফার্মি এনার্জি জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? তো ফার্মি এনার্জি একটা জিনিস মনে রাখবেন, ফার্মি এনার্জি বলে আসলে কোনো কিছু নাই। ফার্মি এনার্জি হলে কি আমরা মনে মনে তৈরি করছি, পুরো জিনিসটা বোঝার জন্য ফার্মি এনার্জি নামের একটা কনসেপ্ট আমরা মনে মনে তৈরি করছি। সেই ফার্মি এনার্জির কনসেপ্টটা কোথা থেকে আসছে? ফার্মি এনার্জি কনসেপ্টটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্টে এটার একটা প্লটটা আঁকতে হবে, এফির প্লট আঁকতে হবে। সো আমি এখানে এফির ইকুয়েশনটা আবার লিখে রাখি যে এফি সমান সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি। সো আমরা এখানে একটা প্লট আঁকবো, সুন্দর করে একটা প্লট আঁকবো। এই পুরো ইকুয়েশনের মধ্যে আপনার ভেরিয়েবল হলে কি একটা ই, মনে করেন একটা নির্দিষ্ট টেম্পারেচার নির্দিষ্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এই দুটোই কনস্ট্যান্ট। যে কোনো একটা এনার্জি লেভেলের জন্য ফার্মি এনার্জিও, যে কোনো একটা লেভেলের জন্য কোয়ান্টাম স্টেট বা এনার্জি স্টেট যেটাই বলেন সেটার জন্য ফার্মি এনার্জিও কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না কখনো। তাহলে আমার ভেরিয়েবল এখানে শুধুমাত্র একটা। সো এটা হলে কি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হলে কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ফিটা হলে কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা জেনারেলি ওয়াই অ্যাক্সিসে বসাই সবসময়, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা বসাই হলে কি এক্স অ্যাক্সিসে। সরি, আমরা এখন দেখবো তাহলে ই এর বিভিন্ন ভ্যালুর জন্য প্রবাবিলিটিটা কিভাবে চেঞ্জ হবে, আমার প্রত্যেকটা কুয়ার মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা কিভাবে চেঞ্জ হবে। ই হলে কি এনার্জি, এটার সাথে সাথে আমার ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কিভাবে চেঞ্জ হবে এই জিনিসটা আমরা দেখি। তো আমরা প্রথম সিনারিও কল্পনা করি, প্রথম একটা চিত্র কল্পনা করি যে ইএফ এর থেকে অনেক 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 গুণ বড়, ইএফ এর থেকে অনেক 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 গুণ বড়। ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে কি দাঁড়াবে? ট্রাই করবেন আপনারা, দেখবেন কি হয়। যদি ইএফ এর থেকে অনেক বড় হয় তাহলে এই টোটাল জিনিসটার মান কি দাঁড়াবে? এই জিনিসটার মান কি দাঁড়াবে? ই অনেক বড়, ই যদি ইএফ এর থেকে অনেক বড় হয় এই বিয়োগফলটা কত হবে তাহলে? স্যার পজিটিভ ভ্যালু আসবে কিছু। অবশ্যই পজিটিভ ভ্যালু আসবে। আমরা এটাকে চাইলে লিখতে পারি না অলমোস্ট ই টু দি পাওয়ার ই। ইএফটা তো আর লেখার দরকার নেই কারণ এটা তো অনেক বড়। তো যদি অনেক বড় হয় তাহলে ই মাইনাস ইএফ কত হবে? অলমোস্ট ই হবে, তাই না? মনে করেন আপনি 5 এর স্যার। থেকে 0.1 বিয়োগ করতেছেন, 4.9 পাবেন। 4.9 কে তো অলমোস্ট 5ই বলা যায়, তাই না? সেটা আপনি অনেক বড় পাবেন। আর ইএফ এর থেকে যদি আপনি ই অনেক বড় হয় তাহলে ই টু দি পাওয়ার ই এটার ভ্যালুটা আপনার অনেক বড় আসবে। কারণ আমি একটু আগে বললাম না যে কেটি মানে হলে গিয়ে 26 মিলি, মানে হলে গিয়ে আপনার 26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আপনি অনেক বড় একটা সংখ্যাকে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে ভাগ করেন তাহলে ওটার সঙ্গে বেসিক্যালি আপনার 1000 গুণ হয়ে যাবে না? সংখ্যাটা এমনিতেই অনেক বড়, তারপরে আপনার এটার সঙ্গে আপনি 1000 গুণ করে দিতেছেন, এটার গুণফলটা তাহলে অনেক বড় হবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে কইরেন, ঠিক আছে? স্যার আমি কেটি বুঝবো এর কিভাবে ভ্যালু আপনারা কত যেন বলছেন? কেটি আমি বলছিলাম কেটি গুণ করলে আমরা 26 মিলি ইলেকট্রন ভোল্টের মতো পাই আর কি। ও আচ্ছা আচ্ছা। মানে 26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন কোনো কিছুকে যদি আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করি এটার অর্থ হলো কি ওই জিনিসটাকে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করা, তাই না? জি স্যার। তাইলে আমরা অলরেডি একটা বড় সংখ্যা, অলরেডি আমি বলছি যে ইএফ এর থেকে অনেক বড়, তার মানে বোঝাই যেতেছে যে সংখ্যাটা অনেক বড়। তারপরে আবার আপনি ওটাকে 1000 দিয়ে গুণ করতেছেন তাহলে সংখ্যাটা আরো বড় হয়ে যেতেছে। তাহলে এই জিনিসটা আপনার অলমোস্ট ইনফিনিটির কাছাকাছি আসবে, মানে এই সংখ্যাটা অনেক বড় আসবে। এখন আপনি যদি 1 কে ইনফিনিটি দ্বারা ভাগ করে দেন আপনার রেজাল্ট কত আসবে? অলমোস্ট জিরোর কাছাকাছি আসবে। তাহলে এর অনেক একটা বড় ভ্যালুর জন্য আমি এফিটা পাবো হলে গিয়ে 0।
আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? না বুঝতে পারলে কোয়েশ্চেন করেন। এখন আমরা দ্বিতীয় সিচুয়েশন কল্পনা করলাম যে ইএফ এর থেকে অনেক ছোট। যদি ইএফ এর থেকে অনেক ছোট হয়, তাইলে আমাদের এই সংখ্যাটা হবে হলো কি ই টু দি পাওয়ার মাইনাস অনেক বড় একটা সংখ্যা। ই টু দি পাওয়ার মাইনাস অনেক বড় একটা সংখ্যা। তো ই টু দি পাওয়ার মাইনাস অনেক বড় একটা সংখ্যাকে আমরা লিখতে পারি এটা অলমোস্ট 0। তখন আমার তাইলে এই জিনিসটা হবে হলে গিয়ে 1। ই এর ভ্যালু যখন 0, ই এর ভ্যালু যখন খুবই ছোট, তখন আমি প্রবাবিলিটিটা পাবো হলে গিয়ে 1। প্রবাবিলিটি কিন্তু কখনো 1 এর থেকে বড় হইতে পারে না, এটা নিশ্চয়ই আপনারা জানেন। সর্বোচ্চই হইতে পারে 1। কোনো কিছু পাওয়ার প্রবাবিলিটি 1, আর না ওইটাকে যদি না পান তখন এটা 0 হয়ে যায়, তাই না? প্রবাবিলিটি কখনো 1 এর থেকে বড় হইতে পারে না। 3 নম্বর সিচুয়েশন কল্পনা করলাম ই সমান সমান ইএফ, দুইটা সমান। দুইটা সমান হলে এখন একটা মজার ঘটনা ঘটবে যে ই সমান সমান ইএফ যদি হয় আমার, এইটা যে 0 মান তো স্যার ভ্যালু হবে 1 1 হবে, তাই না? 1 তাহলে প্লাস 1 1 প্লাস 2 1 হবে এর 1 উপরে, বাই 2 তাহলে হয়ে এটা যাবে আমরা পাবো হলে গিয়ে হাফ। জি স্যার ই টু দি পাওয়ার ইএফ যদি হয় মাঝামাঝি একটা জায়গায়, তাহলে তখন আমার প্রবাবিলিটি হবে হলে গিয়ে হাফ। এখন যদি আমরা এই প্লটটাকে আঁকি, এই প্লটটা আঁকলে আমরা দেখতে পারবো প্লটটা এরকম, তাই না? এরকম একটা প্লট আসবে আপনার নির্দিষ্ট একটা টেম্পারেচারের জন্য। সবসময় মনে রাখবেন নির্দিষ্ট একটা টেম্পারেচারের জন্য এরকম একটা প্লট আমরা পাবো। এখন এইটার থেকে কেউ কি বলতে পারবেন ফার্মি এনার্জি জিনিসটা কি? যে পারবেন সে এ প্লাস স্যার এই কোর্সে। স্যার এখানে ই ইএফ সমান হলে স্যার কেটি যে ভাগ করতে হবে না? আর ভাগ কেটি করার দিয়ে দরকার ভাগ আছে? করলে মান কত জিরোকে আসবে? আপনি ও যা 0? মন চাই দিয়ে ভাগ করেন, জিরোই তো আসবে। বুঝেন নাই? জি স্যার, জি স্যার। এখন আপনাদের মধ্যে একজন জিনিয়াস বলেন যে তাহলে ফার্মি এনার্জি জিনিসটা কি আসলে? আমি যেখানে হাফ পাইলাম, এই হাফটার অর্থটা কি? হাফ মানে কি? এফি সমান সমান হাফ, এই জিনিসটার মানে কি? ফার্মি এনার্জি স্যার। ফার্মি এনার্জি বলেন স্যার। হাফের একক কি? এখানে এফি যেটা, এফির একক কি? কেউ পারবেন না? এতক্ষণ ধরে কি বুঝতেছেন তাইলে? আর আমি বা কি বুঝাচ্ছি? এফির একক কি? এফি মানে কি এটা বলতে পারবেন? স্যার এটা তো স্যার এনার্জি একটা স্যার এফি এনার্জি। তো এফি এনার্জি হলে ফার্মি ই কি? এনার্জি স্যার। এফি যদি এনার্জি হয় তাহলে ই কি? একটু আগে যে ফার্মি ই হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে এফ তে ফার্মি ফার্মি। এনার্জি তাহলে ইএফ কি? ইএফ কি তাহলে? স্যার ফাংশন অফ ই। গুলাই ফেলতেছেন সবকিছু। আমি একটু আগে বললাম যে এফ এর সর্বোচ্চ ভ্যালু হবে 1, বলেও দিলাম যে এই জিনিসটা প্রবাবিলিটি, যেহেতু এই জন্য প্রবাবিলিটি সর্বোচ্চ ভ্যালু হতে পারে 1, এর বেশি হতে পারে না। ফার্মি ডিস্ট্রিবিউশন দ্বারা আসলে কি প্রকাশ করা হয় যে একটা স্টেটে ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত, মানে 20% যদি হয় তাহলে আপনি জানেন যে 20% প্রবাবিলিটি আছে ওখানে ইলেকট্রন থাকবে, এটা তো একটা প্রবাবিলিটি। হায় রে, আপনারা এতক্ষণ ধরে কি ঘুমাচ্ছেন নাকি? তাহলে এটা একটা প্রবাবিলিটি, খুঁজে পাওয়ার সম্ভাবনা। তো এফি যদি হাফ হয় কোনো একটা জায়গাতে, এটার মানে কি? 50% আছে এখানে 50% চান্স আছে ইলেকট্রন খুঁজে পাওয়ার। তা জি, ফার্মি এনার্জি হলে গিয়ে ওই এনার্জি স্টেট যেখানে আপনার ওই স্টেটটাতে ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি থাকবে 50%। বুঝতে পারছেন? ওইটাকে আমরা বলি ফার্মি জি স্টেট। স্যার ফার্মি স্টেটে আপনার ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি থাকে হলে গিয়ে 50%, এবং ফার্মি স্টেটের যে এনার্জি, ওই এনার্জিটাকে আমরা বলি হলে গিয়ে ফার্মি এনার্জি লেভেল।
বা ফার্মি লেভেল। স্যার এখানে স্যার একটু ব্লার ছিল স্যার, ওই যে ই আর ইএফ টা যদি আরেকটু একটু বলতেন স্যার জাস্ট। ইটা মনে করেন কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে? ইটা মনে করেন কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের এনার্জি। তো এখন আমরা বলছি যে ইলেকট্রনের এনার্জি যত বাড়বে, ইলেকট্রনের এনার্জি যত যত সরি ইলেকট্রনের এনার্জি না, ই হলে কি স্টেটটার এনার্জি, মানে ওই যে আমরা একটা কুয়া বলছিলাম না, এই জি কুয়াটার স্যার, যে এনার্জি আর কি, স্টেটটা বের করবো। ওই জি স্টেটটার স্যার। এনার্জি। সো স্টেটটার এনার্জি যত বাড়ে তত আমরা দেখলাম যে ওই স্টেটে আমার এনার্জি ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি তত কমে যায়। আর এই স্টেটটার এনার্জি লেভেল যত কম থাকে তত ওইটার মধ্যে ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। আর ফার্মি লেভেলটা হলো গিয়ে ঠিক মাঝামাঝি একটা জায়গা, মানে অনেক বেশি এনার্জি আর অনেক কম এনার্জির একটা মাঝামাঝি জায়গা, যেখানে আপনার স্টেটটা হাফ ফিল্ড থাকে, অর্ধেক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে ওই স্টেটটা। তখন আমরা ওই স্টেটটাকে বলি এটা হলো গিয়ে একটা ফার্মি স্টেট, এবং এটার এনার্জি হলে গিয়ে ফার্মি লেভেল, ফার্মি এনার্জি লেভেল। স্যার এখানে আমি বলছিলাম স্যার ইটা তো স্যার বুঝতে পারছি স্যার, ইএফ টার ভ্যালুটা কোনটা হবে, মানে ইএফ টা আসলে কি? ইএফটা হলে গিয়ে আপনার মানে মনে এটা কি করেন কনস্ট্যান্ট এরকম কিছু স্যার? না, মনে করেন যে এনার্জি স্টেট দ্বারা আমরা কি বুঝি, তার আমি একটা অণু আঁকি, মনে করেন এটা আপনার নিউক্লিয়াস, এটা আপনার অরবিটাল গুলো, ঠিক আছে? আমরা যত নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছি তত আমার এনার্জি বাড়তেছে, তাই না? জি স্যার। তো ইএফ হলে কি এমন একটা জায়গা, মনে করেন এই অরবিটটা আপনি দেখতেছেন, এই অরবিটার আমরা জানি যে একটা নির্দিষ্ট শক্তির ইলেকট্রন থাকতে পারে পি থেকে এস এর মধ্যে। তো মনে করেন এটার যেই মাঝামাঝি জায়গাতে আমরা জানি যে এই ওই জায়গাটা 50% চান্স থাকবে ইলেকট্রন দ্বারা ফুল থাকার, 50% চান্স থাকবে, ওই স্টেটটাকে আমরা বলবো হলে গিয়ে ফার্মি স্টেট, যেই জায়গাটাতে আপনার 50% চান্স থাকবে ইলেকট্রন ফুল থাকার। জি স্যার। 50% চান্স মানে জিনিসটা হলো কি এরকম যে ওটার মধ্যে টোটাল মনে করেন 8টা, যেমন আমরা যে sp3 দেখছিলাম, 8টা sp3 আছে আপনার কাছে, 8টা স্টেট আছে। তো এই 8টা স্টেটের মধ্যে যে কোনো গিভেন টাইমে 4টা ফুল থাকবে, ওই জায়গাটাকে আমরা বলবো হলে কি এটা ফার্মি স্টেট, ফার্মি লেভেল। যে কোনো গিভেন টাইমে 50% ফুল থাকবে আর 50% খালি থাকবে। কিন্তু আপনি যত নিচের দিকে আসতে থাকবেন, মানে আপনি যত ওয়ান অরবিটালের দিকে আসতে থাকবেন, ওয়ান এস এর কথা চিন্তা করেন, আপনার বেশিরভাগ অনুপরমাণুতেই কিন্তু ওয়ান এসটা ফিল থাকে। আপনি এমন কোনো অনুপরমাণু আমাকে খুঁজে দিতে পারবেন না যেটার ওয়ান এসটা 100% ফুল না থাকে। এমন কোনো অনুপরমাণু খুঁজে দিতে পারবেন যেটার ওয়ান এসটা, হাইড্রোজেন বাদে, যেটার ওয়ান এসটা পুরোপুরি ফুল না? একটু চিন্তা করে দেখেন তো, ওয়ান এস ফিল করা বাদে কোনো অনুপরমাণু হইতে পারে না। উপরে সবগুলোই তো স্যার ফুল। হাইড্রোজেনের ওয়ান এস শুধু ওয়ান। হাইড্রোজেন বাদে, শুধু হাইড্রোজেন হাইড্রোজেন ছাড়া। বাদে সবারই তো ওয়ান এস ফুল, তাই না? জি স্যার। তার মানে এটা তারা কি দেখলেন, দেখলেন যে ওয়ান এস এর এনার্জি সবচেয়ে কম, তাই না? জি স্যার। আমরা তো জানি যে ওয়ান এস এর এনার্জি সবচেয়ে কম, তারপরে টু এস এর, তারপরে টু পি, তারপর থ্রি এস, তারপরে থ্রি পি। ওয়ান এস এর এনার্জি যেহেতু সবচেয়ে কম, এই যে দেখেন এনার্জি সবচেয়ে কম, এই জন্য এটা 100% ফুল। এটার প্রবাবিলিটি, এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 100%। কিন্তু আপনার আস্তে আস্তে যত উপরের দিকে যেতে থাকবে, মানে আপনি যখন ওই যে 4 নম্বর অরবিটে মনে করেন যাবেন, আপনি রেয়ারলি দেখবেন যে 4 নম্বর অরবিটালে ফুল এরকম মলিকুল কিন্তু খুব কমই পাবেন। আপনি যদি 5-এ যান আরো কম পাবেন। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। সো ওইখানে আপনার ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আরো কমে যাবে। এফিটা প্রবাবিলিটি দেখেন, এই কার্ভটা কিরকম, প্রবাবিলিটি কিন্তু আমার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এমন একটা জায়গায় তো আপনি অবশ্যই আসবেন যে জায়গায় আপনার প্রবাবিলিটি থাকবে 50%। 50% ইলেকট্রন দ্বারা ফুল থাকবে, 50% ফাঁকা থাকবে, এরকম চান্স আছে আমার। ওই জায়গাটাকে আমি বলবো হল কি ফার্মি লেভেল বা ফার্মি স্টেট। এখন বুঝতে পারছেন সবাই? জি স্যার বুঝতে পারছি। আমার নিজেরই বুঝতে এই জিনিসটা জান বের হয়ে গেছে, সো আমি বুঝতে পারতেছি যে আপনাদের বুঝতে কষ্ট হইতেছে। সো আমরা এখন তাহলে এফির ইকুয়েশনটা জেনে গেলাম, মানে পিইটা জেনে গেলাম, প্রবাবিলিটি জেনে গেলাম, আর গত ক্লাস থেকে আমরা ডেনসিটি অফ স্টেটও জানি। তাহলে আমরা এখন খুব সহজেই যে কোনো ক্যারিয়ারে, যে কোনো মেটেরিয়ালে চার্জ ক্যারিয়ারের ঘনত্ব আমরা বের করতে পারবো। এই যে অবজেক্টিভ, এই অবজেক্টিভটা আমরা এখন পূরণ করতে পারবো। আমাদের কি কি জানা লাগবে? আমাদের শুধু এই জিইটার মান জানা লাগবে, যেটা আমরা অলরেডি বের করছি, আর হলে গিয়ে এফিটা জানা লাগবে। তারপরে আমরা যদি এই দুটোকে গুণ করে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা টোটাল নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পেয়ে যাবো। এখন এটা হোলও হইতে পারে, ইলেকট্রনও হইতে পারে, আমাদের কিছু যায় আসে না।
সো আপনারা এই জিনিসটা পড়বেন এবং এটা অবশ্যই আপনাদের মিড টার্মের অ্যাসাইনমেন্টে থাকবে, কোনো কোশ্চেন নাই এই ব্যাপারে। আপনাদের কি একটু ব্রেক দরকার? একটু ব্রেক নিয়ে আসবেন? না স্যার, সমস্যা নেই স্যার, ক্লাস নেই। আপনারা চাইলে 10 মিনিট ব্রেক দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আরো কিছু টপিক দেখবো, দেখে তারপর ক্লাস শেষ হবে। আপনাদের ইচ্ছে। 15 তো ব্রেক দিয়েন। 7:15-তে ব্রেক দিব? 15 থেকে 30 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। এই ধরনের সাবজেক্টগুলো অনলাইনে বোঝানো খুব কঠিন। জি স্যার। অনেক কথা বলতে হয়, কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে যায় একদম। স্যার আপনি স্যার রেস্ট নিতে পারেন স্যার। আমি রেস্ট নিলে সিলেবাস শেষ হবে কেমনে? হ্যাঁ স্যার, আপনি তাহলে স্যার এখনই ব্রেক দেন স্যার, আপনি একটু না রেস্ট না নিন না, তারপর তাড়াতাড়ি শেষ করি, শেষ করে তারপর তো আমার আরো কাজ আছে। কালকে সারাদিন ভার্সিটি থাকতে হবে, কালকে পরশু। ব্রেক এখনই দেন স্যার। স্যার Break এখন 15 দিব? মিনিটের ব্রেক এখনই দেন স্যার। ঠিক আছে, তাহলে এখন ব্রেক নেন, আমরা আবার তাহলে জি 7:20-এ স্যার, মিট ব্রেক করবো, এখনই ঠিক দেন আছে? স্যার। ঠিক আছে, ওকে স্যার। 7:20-এ আবার মিট করবো, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমাদের নেক্সট প্ল্যানে যে টপিকটা ছিল সেটা হলো কি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর। এটা অ্যাকচুয়ালি আমাদের ওই আমরা যখন LCAO গুলো পড়ছিলাম, ওই যে হাইব্রিডাইজেশনটা যখন পড়ছিলাম, হাইব্রিডাইজেশনের ঠিক পরের টপিকটাই ছিল হলো কি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর। এখন আমাদের একটু ডাইরেক্ট ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরটা বুঝতে একটু সুবিধা হবে। কেন সুবিধা হবে? কারণ আমরা এখন কে এর মানে মোটামুটি বুঝি, যে কে যে ওয়েভ ভেক্টর, এই ওয়েভ ভেক্টরটা আসলে কি বোঝায় এই জিনিসটা আমরা এখন জানি। সো আমাদের এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরটা বুঝতে একটু সুবিধা হবে। সো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরের সংজ্ঞাটা যেভাবে ঠিক করা হয়েছে সেটা হলো গিয়ে একই কে এর ভ্যালুতে যার এই কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম আর ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমামটা অকার করে একই কে এর ভ্যালুতে, ওই সেমিকন্ডাক্টরগুলোকে আমরা বলি হলে গিয়ে ডাইরেক্ট সেমিকন্ডাক্টর। তো এই জিনিসটা প্রথমে শুনতে একটু কঠিন মনে হতে পারে, প্রথমে শুনতে একটু কঠিন মনে হওয়া স্বাভাবিক। তো আমরা এই জিনিসটাকে কয়েকটা ভাগে ভাগ করি। যে ফার্স্ট অফ অল আমরা এনার্জি ব্যান্ডগুলোকে, যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডগুলোকে এইভাবে কেন আঁকতেছি, যেরকম ডিমের মতো দেখতে, এইভাবে কেন আঁকতেছি? এই ছবিটা কি এর আগে কখনো দেখছেন আপনারা, যে এনার্জি ব্যান্ডগুলোকে এরকম প্যারাবোলার মতো করে আঁকা হয়েছে, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডকে? এটার কারণটা হলো গিয়ে এরকম মানে প্যারাবোলার মতো করে আঁকার কারণটা হলো গিয়ে যে আমরা একটু আগে কে এর ইকুয়েশনটা দেখলাম না, কে সমান সমান √2mE ডিভাইডেড বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা এখানে কি করব, আমাদের ইটা হলে গিয়ে এখানে দেখেন ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, ইটা কিন্তু আমার ডিপেন্ডেন্ট, যেহেতু এটা ওয়াই এক্সিসে আছে সেই জন্য এটা হলো গিয়ে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যদি ই এর মানটা এখন বের করি, ই এর মানটা হবে এরকম যে কে স্কোয়ার বাই 2m, তার মানে ই ইজ প্রপোর্শনাল টু কে স্কোয়ার। এটা কিসের ইকুয়েশন? y ইজ প্রপোর্শনাল টু x স্কোয়ার, এটা কিসের ইকুয়েশন? কেউ কি জানেন? স্যার বলতে পারবো না। যেমন মনে করেন আমাদের সরল রেখার ইকুয়েশন যেটা y সমান সমান mx প্লাস c, এটা যদি আমরা দেখি তাহলে এখানে y ইজ প্রপোর্শনাল টু x, এটা হলো কি সরল রেখা। y ইজ প্রপোর্শনাল টু যখন x স্কোয়ার হয় তখন এটা হয়ে হলো কি একটা প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলা মানে হলো কি এই জিনিসটা, এরকম একটা জিনিস। সো এটা আঁকাটা মানে ঠিক হয়নি এইভাবে, এইভাবে না কি জাস্ট এইভাবে যদি এখন একটা প্যারাবোলা যদি হয়, ওই প্যারাবোলার ইকুয়েশনটা জেনারেলি এই জেনারেল ফর্মটা ফলো করে, y ইজ প্রপোর্শনাল টু x স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটিকে আমরা দেখি যে ই ইজ প্রপোর্শনাল টু কে স্কোয়ার, এই জন্য আমার এনার্জি ব্যান্ডগুলো হয়েছে হলে গিয়ে এরকম প্যারাবোলার মতো। বুঝতে পারছেন? সো এখানে দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার, একটা হলো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ই। সো যেই সেমিকন্ডাক্টরগুলোতে আপনার এই কন্ডাকশন ব্যান্ড, যেটাই যে আমার কন্ডাকশন ব্যান্ড, এই কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম পয়েন্ট আর আপনার এই ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম পয়েন্ট একই কে এর ভ্যালুর জন্য থাকবে, সেটাকে আমরা বলি হলে কি ডাইরেক্ট সেমিকন্ডাক্টর। আর ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় দেখেন, ভ্যালেন্স ব্যান্ডের এখানে কে এর ভ্যালু একটা,
এখানে কে এর ভ্যালু একটা, কিন্তু কন্ডাকশন ব্যান্ডের জন্য কিন্তু কে এর ভ্যালু আরেকটা, এটা K1, এটা K0। সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কোশ্চেন আছে? এটার ইমপ্লিকেশনটা কি, মানে এটার ফিজিক্যাল গুরুত্বটা কি? ফিজিক্যাল গুরুত্ব হলে গিয়ে আপনার যখন একটা ইলেকট্রন এই ব্যান্ড থেকে এই ব্যান্ডের দিকে যাত্রা করবে, মনে করেন একটা ইলেকট্রন এই ব্যান্ড থেকে এই ব্যান্ডে যাত্রা করতেছে, তখন এই ইলেকট্রনটার কোনো মোমেন্টাম চেঞ্জ করা লাগবে না। বুঝতে পারছেন? ও মানে একটা নির্দিষ্ট মোমেন্টামে যাবে, ওর কোনো দিক পরিবর্তন করা লাগবে না, ও একই মোমেন্টামের এনার্জি নিয়ে এখান থেকে এখানে যেতে পারবে। ওয়ারেস আপনার ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে দুই ধাপে। ও প্রথমে একটা ডিফেক্ট ব্যান্ডে যায়, একটা নির্দিষ্ট পরিমাণ মোমেন্টাম গ্যাদার করে ও ডিফেক্ট ব্যান্ডে যায় ফার্স্টে, তারপরে ডিফেক্ট ব্যান্ড থেকে ও আবার অন্য একটা মোমেন্টামে ভ্যালেন্স ব্যান্ডে যায়। মানে এখানে মুক্ত ইলেকট্রন তৈরি হওয়ার জন্য একটা স্টেজ লাগে, এখানে মুক্ত ইলেকট্রন তৈরি হওয়ার জন্য আমার দুইটা স্টেজ লাগে। ফার্স্টে এখানে যেতে হবে একটা স্টেজ, তারপরে এখান থেকে এখানে যেতে হবে, এটা হলো আরেকটা স্টেজ। তো জেনারেলি ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর হলে কি যেগুলি আপনার কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, মানে দুইটা ডিফারেন্ট টাইপের অ্যাটমকে একসাথে অ্যালয় আকারে নিয়ে আমরা যখন একটা সেমিকন্ডাক্টর তৈরি করি তখন জেনারেলি ওটা হয় ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর। যেমন আপনার গ্যালিয়াম আর্সেনাইড, দুইটা দিয়ে করছি, একটা গ্যালিয়াম আর একটা হলো আর্সেনিক, এই দুটো যোগ করে আমরা বানাইছি, তখন এটা হলো কি ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর। আর ডাইরেক্ট সেমিকন্ডাক্টর হলে কি যেগুলি পিওর ফর্মে থাকে, যেমন সিলিকন বা জার্মেনিয়াম, সেগুলি হলে কি ডাইরেক্ট সেমিকন্ডাক্টর হয়। সো আপনাদের ভাইবার জন্য এতটুকু জানলেই হবে যে ডাইরেক্ট সেমিকন্ডাক্টর এবং ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরের ম্যাটেরিয়ালগুলো কি কি, এবং এখানে কোনটার মধ্যে আপনার মোমেন্টাম চেঞ্জ হয় আর কোনটার মধ্যে মোমেন্টাম চেঞ্জ হয় না। এখানে দেখেন লিখে দেওয়া আছে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ইলেকট্রন ট্রানজিশন, ডাইরেক্ট ট্রানজিশন উইথ অ্যাকম্পানিং ফোটন ইমিশন, ইনডাইরেক্ট ট্রানজিশন ভায়া এ ডিফেক্ট লেভেল। আচ্ছা, তো এটা গেল। এরপরে আমাদের চ্যাপ্টারের যে নেক্সট টপিকটা আছে সেটা হলো কি কনসেপ্ট অফ হোল। হোল কাকে বলে এবং হোল কিভাবে তৈরি হয়? হোল বলতে আমরা জেনারেলি বুঝি হলো কি পজিটিভ চার্জ ক্যারিয়ার, এটা নেট চার্জ পজিটিভ, এবং এটা হলো কি ইলেকট্রনের কাউন্টার পার্ট। ইলেকট্রন যদি হয় হলো কি নেট আপনার নেগেটিভ চার্জ ক্যারিয়ার, হোল হলো গিয়ে পজিটিভ চার্জ ক্যারিয়ার। কিন্তু আসলে রিয়েল লাইফে হোল বলতে কোনো কিছু নাই, হোল হলো কি আমাদের একটা কল্পনা। কারণ হোল মানে হলো কি আসলে ইলেকট্রনের অভাব, কোনো কিছুর অভাবকে তো আমরা বলতে পারি না যে কোনো কিছুর অভাবের চার্জ আছে, পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে, বা কোনো কিছুর অভাব কয়টা অভাব এটাও আমরা বলতে পারি না। সো হোলের কনসেপ্টটা আসলে পুরোপুরি একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এটা আমাদের কল্পনা। সো জেনারেলি কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকার কথা, আমরা ওইখান থেকে যদি ইলেকট্রনটাকে সরাই নিই তো আমরা বলি যে ওই জায়গায় একটা হোল তৈরি হয়েছে। এবং যেহেতু ইলেকট্রনটা সরাই নিছি, নেগেটিভ একটা চার্জ সরাই নিছি আমরা, সো আমরা কল্পনা করি যে ওই জায়গায় একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, মানে ওটা নেট নিউট্রাল থাকার কথা চার্জ, কিন্তু যেহেতু একটা নেগেটিভ চার্জ সরাই নিয়েছি আমরা, সেহেতু আমরা বলি যে ওই জায়গায় একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি হোল। তো হোল অনেকভাবে তৈরি হতে পারে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেগুলো আছে, পিওর সেমিকন্ডাক্টর, সেগুলোতে আমরা যদি টেম্পারেচার বাড়াই, একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যে টেম্পারেচার বাড়লে কন্ডাক্টিভিটি বেড়ে যায়, আমরা যদি টেম্পারেচার বাড়ি তাহলে ওখানে হোল তৈরি হওয়ার সংখ্যাও বেড়ে যায়। কারণ যেহেতু ওখান থেকে ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে, অনেক সিলিকনের ল্যাটিস থেকে অনেক বেশি ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে, তো স্বাভাবিকভাবে ইলেকট্রন যদি তৈরি হয় কোনো না কোনো একটা জায়গার থেকে তো সরে আসতেছে ইলেকট্রনগুলো, তো যেই জায়গাগুলো থেকে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে আসতেছে সেই জায়গাগুলোতে হোল তৈরি হয়। আবার সেমিকন্ডাক্টরের মধ্যে যদি আমরা লাইট দিই, লাইটও একটা এনার্জি, তাহলে ওখানে হোল তৈরি হবে। সিমিলারলি আমরা লাইটের বদলে যদি সাউন্ড দিই, সাউন্ডও কিন্তু একটা ফর্ম অফ এনার্জি, যথেষ্ট পরিমাণ সাউন্ড দিলে অবশ্যই আপনার তাহলে ওখানে হোল তৈরি হবে। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা যে কোনো ধরনের এনার্জি প্রয়োগের মাধ্যমে ওইখানে ফ্রি ইলেকট্রন এবং হোল তৈরি করতে পারি। কিন্তু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সমস্যা যেটা, যে আপনি যতই হোল তৈরি করেন আর ফ্রি ইলেকট্রন তৈরি করেন না কেন, একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এরা একে অপরকে নিউট্রালাইজ করে দেবে, হোল আর ফ্রি ইলেকট্রন যোগ হয়ে নেট ফলাফল জিরো হবে। একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আপনি নেট ফ্রি ইলেকট্রন পাবেন না, কারণ এটা একে অপরকে ধ্বংস করে দিতে থাকে। এই জন্য আমরা পরবর্তীতে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের আইডিয়া তৈরি করছি, যেটাতে আমরা একটা বাইরের থেকে একটা ডোপেন্ট অ্যাড করি। ডোপেন্ট অ্যাড করে আমরা মেক শিওর করি যেটার মধ্যে সবসময় এক্সট্রা ফ্রি ইলেকট্রন বা সবসময় এক্সট্রা ফ্রি হোল থাকবে। তো জেনারেলি পি টাইপ ম্যাটেরিয়াল আমরা যেটা তৈরি করি, যে বোরন মানে ত্রিযোজী মৌল দিয়ে যে ডোপিংগুলো করি, ওখানে আমাদের প্রচুর পরিমাণে হোল উৎপন্ন হয়, মানে হোল এক্সেস হোল থাকে আর কি। তো এইভাবে জেনারেলি আমরা হোল তৈরি করতে পারি সেমিকন্ডাক্টরে। আপনাদের আজকের ফাইনাল টপিক যেটা, সেটা হলো গিয়ে
ইফেক্টিভ ম্যাসের কনসেপ্টটা পড়ার পরই আমরা চার্জ ক্যারিয়ারের ডেনসিটি পড়বো নেক্সট ক্লাসে, যে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে চার্জ ক্যারিয়ারের ডেনসিটিটা আমরা কিভাবে মেজার করতে পারি। সো ইফেক্টিভ ম্যাসটা হলো গিয়ে যে কোনো একটা ল্যাটিসের মধ্যে, মনে করেন সিলিকনের ল্যাটিস বা জার্মেনিয়ামের ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে যখন ইলেকট্রন মুভমেন্ট করে, মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে ইলেকট্রন যাবে বা ফোটন যাবে, মনে করেন কোনো একটা গ্লাস, এই গ্লাসটা আপনি যখন সূর্যের দিকে তাক করে রাখবেন, ফোটনগুলোকে তো অবশ্যই কাচের ভিতর দিয়ে যেয়ে আপনার চোখে আসতে হবে। তো এই যে কোনো একটা ফোটন বা ইলেকট্রন আপনার ওই ল্যাটিসের মধ্যে যে মুভমেন্ট করতেছে, তখন ওই ল্যাটিসের বিভিন্ন স্ট্রাকচারের সঙ্গে ও যখন ইন্টারেক্ট করার সময় ইলেকট্রনের যে নিজস্ব ওজন, নিজস্ব যে ভর, সেই ভরটাও প্রদর্শন করে না। এই ব্যাপারটা একটু মানে আপনারা রিয়েলাইজ করার চেষ্টা করেন যে এখানে কি বোঝানো হইতেছে, যে ইলেকট্রনটা কোনো একটা ল্যাটিসের মধ্যে দিয়ে মুভমেন্ট করতেছে, কিন্তু ওর যে নিজের ভর, সেই ভরকেও প্রদর্শন করে না, ওই ভরটা ও শো করে না, ও একটা ডিফারেন্ট ভর শো করে। এই ডিফারেন্ট ভরটা শো করার পিছনে কারণটা কি? কারণ হলো কি, আপনার ল্যাটিসের মধ্যে, যে কোনো একটা ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে, আমরা যদি একটা ক্রিস্টাল ল্যাটিস কল্পনা করি যে এরকম একটা সিলিকনের ক্রিস্টাল ল্যাটিস আছে, এরকম সিলিকনের অনেকগুলা অণু আছে যেটা একে অপরের সঙ্গে এরকম কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত, ঠিক আছে, এরকম কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত। এই প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ড কিন্তু অ্যাকচুয়ালি এক একটা পটেনশিয়াল ওয়েল, যেহেতু এখানেও কিন্তু একটা করে ইলেকট্রন আছে। আমি আশা করি যে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে এখানে অবশ্যই ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রন থাকবে। সো প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ডই কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো পটেনশিয়াল ওয়েল। সো একটা ইলেকট্রন, মনে করেন যখন এটার ভিতর দিয়ে এরকম করে ট্রাভেল করবে ইলেকট্রনটা, তখন অবশ্যই এই পটেনশিয়াল ওয়েলের সঙ্গে এই ইলেকট্রনটা ইন্টারেক্ট করবে, এই দুজনের মধ্যে একটা ইন্টারেকশন হবে। এই ইন্টারেকশনের ফলে ইলেকট্রনটা যেরকম ভরবেগ দেখানোর কথা ছিল, ভরবেগ মানে হলে কি এমভি, ভর আর বেগ, ও এই জিনিসটা শো করে না, ওর থেকে ডিফারেন্ট একটা ভরবেগ শো করে। এই ডিফারেন্ট ভরবেগের কারণ হলে কি ইফেক্টিভ মাস, কারণ ইলেকট্রনের যে নিজস্ব ভর, সেই ভরটা তখন চেঞ্জ হয়ে যায়। আমরা কল্পনা করি যে ওই ভরটা চেঞ্জ হয়ে গেছে। সো এই ইফেক্টিভ মাসের ইকুয়েশনটা আমরা কিভাবে ডিডিউস করতে পারি যে পি সমান সমান আমরা জানি এমভি। পি মানে হলে কি আপনার মোমেন্টাম, ভরবেগ যেটাকে বলি আমরা, এমভি। এটাকে কোয়ান্টাম ফিজিক্সে এই জিনিসটাকে লেখা হলে কি এটা আকারে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট গুণ ওয়েভ ভেক্টর। কোয়ান্টাম ফিজিক্সে ভরবেগকে এইভাবে লেখা হয়, এইচ কে আকারে লেখা হয়। সো আমাদের কাইনেটিক এনার্জির যে ইকুয়েশনটা আছে, মানে ই সমান সমান হাফ এমভি স্কোয়ার, ওটার সঙ্গে যদি আমরা কোয়ান্টাম ফিজিক্সের তুলনা করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই, ফার্স্টে আমরা এই জিনিসটাকে এমভি, হাফ এমভি স্কোয়ারকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 2m এমভি স্কোয়ার। দেখেন এই জিনিসটাকে হাফ এমভি স্কোয়ার কিন্তু চাইলে এইভাবে লেখা যায়, উপরে এমভি স্কোয়ার লিখলাম, একটা এম যেহেতু বেশি হয়ে গেছে এখানে, এই জন্য নিচে একটা এম দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি হলো কি পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন পি এর মান আমরা জানি, পি মানে হলো কি এইচ কে, পি এর মান যদি আমরা এইচ কে বসাই দিই, এখানে আসবে হলো কি এইচ স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এই জিনিসটাই কিন্তু করছি এখানে। তাহলে আমরা এখানে এনার্জির সঙ্গে ভরবেগের একটা সম্পর্ক পাইলাম। এখন আমাকে যেটা করতে হবে, ওই যে আমি বললাম যে ইলেকট্রনটা যে আপনার ল্যাটিসের মধ্যে প্রবেশ করতেছে, ওটার কার্ভেচারটা মেজার করতে হবে, যে ইলেকট্রনটা কি অ্যাঙ্গেলে প্রবেশ করতেছে, কিরকম কার্ভেচার ফলো করে প্রবেশ করতেছে। তা আমরা জানি যে কোনো একটা ইকুয়েশনকে, কোনো একটা সম্পর্ককে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, যেমন মনে করেন আমরা যদি ডিএক্স বাই ডিওয়াই যদি করি, এক্স ওয়াই এর ইকুয়েশন মনে করেন এরকম একটা ইকুয়েশন আছে, কিছু একটা এরকম একটা সম্পর্ক আছে এক্স ওয়াই এর ক্যারেক্টারিস্টিক্স। আমরা যদি ডিএক্স বাই ডিওয়াই করি, আমরা এই জিনিসটাকে কি বলি বলুন তো? এটা কি বের করছি আমরা? x কে ডিফারেন্সিয়েট করছি স্যার y এর সাপেক্ষে। ডিএক্স বাই ডিওয়াই কে সহজ বাংলায় কি বলে? স্যার ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন না। ডিএক্স বাই ডিওয়াই কি কি মেন করে? মানে মনে করেন আপনার এরকম একটা প্লট আছে, ডিএক্স বাই ডিওয়াই যদি আমি আপনাকে আঁকতে বলি এই জায়গায়, আপনি কেমনে আঁকবেন? ডিফারেন্সিয়েট। কি যে বলতেছেন? ডিএক্স বাই ডিওয়াই মানে হলো স্লোপ। স্লোপ মানে কি? ঢাল। শুনছেন কখনো ঢাল কথাটা? জি স্যার। ঢাল মানে কি? ঢাল মানে হলে কি, আপনি যদি এটার পাশে এরকম করে একটা সরল রেখা স্যার আঁকেন, কতটুকু x এর সাথে ইয়া করে আছে, অ্যাঙ্গেল করে আছে। ঢাল। আমরা ঢালটা কেমনে বের করি? এই যে এখান থেকে এভাবে করে আমরা
dx dy বের করি, মনে আছে করছিলেন যেগুলো ছোটবেলায়? এই যে ঢালটা বের করলাম আমরা, বুঝতে পারছেন? এটা লিখে ঢাল। তো একবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই হলি গিয়ে ঢাল। আর এই জিনিসটাকে আপনি যদি দুইবার ডিফারেন্সিয়েট করেন তাহলে কি পান? স্যার এগুলো তো জাস্ট এইভাবে করছি, তো এটা যে আসলে ঢাল মনে হয় কি জানি বলেন, না। এটা পড়ানো হয়নি আপনাদেরকে? এটা তো স্যার ইন্টারমিডিয়েট বা ঢাল তো ডিপ্লোমা পড়ছি স্যার। পড়ছেন না ঢাল? সো দুইবার হয়তো পড়েন না, দুইবার করলে কি হয় এটা হয়তো পড়েন না, দুইবার করলে এটা পড়া হয় হলে গিয়ে কার্ভ, মানে এটার কার্ভেচারটা কতটুকু। কার্ভেচার মানে তো বুঝতেই পারতেছেন যে কোনো কিছু কতটুকু বাঁকা। জি স্যার। তো দুইবার যখন আপনি ডিফারেন্সিয়েট করবেন তখন আপনি পাবেন হলে গিয়ে কার্ভেচার। তো আমরা যেহেতু বলতেছি যে একটা ল্যাটিসের মধ্যে একটা ইলেকট্রন যখন প্রবেশ করে, যখন এরকম কার্ভ করে করে প্রবেশ করে, তখন ওর ভরবেগটা ওর আসল ওজনকে, আসল ভরকে প্রদর্শন করে না, একটা পরিবর্তিত ভরকে প্রদর্শন করে। তাহলে এটাকে অবশ্যই আমাদের কার্ভেচারটা বের করতে হবে, যে ইলেকট্রনের যে পয়েন্ট অফ এন্ট্রি, এই যে কার্ভেচারটা, এই কার্ভেচারটা আমাকে বের করতে হবে। তো কার্ভেচারটা বের করার জন্য আমি জাস্ট এই ইকুয়েশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব, দুইবার ডেরিভেটিভ নিছি। দুইবার ডেরিভেটিভ নেওয়ার পর এখানে কিন্তু একটা ভুল আছে, আমি এটা কালকে পড়াইতে গিয়ে দেখি যে ভুল আছে, এখানে টুটা হবে না, এই টুটা হবে না। এটা আপনারা যদি নিজেরাও ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করে দেখবেন যে এখানে টুটা হবে না, এখানে ভুল করছে, এখানে টুটা হবে না। সো এখানে আপনার ইকুয়েশনটা আসবে হলে গিয়ে, যে ম্যাসের ইকুয়েশনটা আসবে হলে গিয়ে এইটা, আমি একটু ক্লিয়ার করে দিই, সব বেশি গ্যাঞ্জাম হয়ে গেছে। ম্যাসের ইকুয়েশনটা আসবে হলে গিয়ে এইটা, যে এম সমান সমান এইচ স্কোয়ার বাই, এটা যেহেতু টুটা নাই, তাহলে এমটাকে আমরা ওই সাইডে নিয়ে যাই, আর এই জিনিসটাকে এই সাইডে নিয়ে আসি, এটাকে এই সাইডে নিয়ে আসি, নিয়ে আসলে আমার এম সমান সমান হবে হলে কি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা স্কোয়ার ই ডিভাইডেড বাই ডেল্টা স্কোয়ার কে। এটা কিভাবে আসছে দেখেন, এই ইকুয়েশনটা থেকে আসছে, এই জায়গার থেকে আসছে। এই জায়গায় যদি আমরা ই বাই ই যদি করি, ডিই যদি করি, ডিই যদি একবার করি, ডিই করলে আমার এই সাইডে ডি বাই ডি কে যদি করি, তাহলে এই সাইডে আমি লিখতে পারি এইচ স্কোয়ার, তো এটা থাকবে, এটা কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না কোনো। আমার কে স্কোয়ারটা হয়ে যাবে 2k, তাই না? এটা সবাই ডিফারেন্সিয়েশন জানেন। কে এর সাপেক্ষে আমি যদি ডিফারেন্সিয়েট করি, আমার কে স্কোয়ারের 2টা সামনে চলে আসবে, এটা পাওয়ার 1 কমে যাবে, তাই না? নিচে আসবে লিখে 2m, এই 2টা আর এই 2টা কিন্তু কাটাকাটি চলে যাবে। আপনি যদি এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করেন, তখন কি হবে? এইচ স্কোয়ার জায়গায় থাকবে, কে এর পাওয়ার 1 কমে যাবে। কে এর পাওয়ার যদি 1 কমে যায় তাহলে কি হবে? এখানে আর কোনো কে থাকবেই না, 1 হয়ে যাবে জিনিসটা, আর নিচে m থাকবে। এখান থেকে এই জিনিসটা আসছে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। দেখবেন যে আমরা যত ধরনের ইকুয়েশন লিখবো, মানে যত ধরনের ছবি আঁকবো, ছবি তো অ্যাকচুয়ালি আঁকি আমরা ইকুয়েশন থেকে, সবগুলো ছবির ইকুয়েশনই থাকবে হলে কি ই আর কে এর আকারে, মানে ই ইজ প্রপোর্শনাল টু সামথিং কে, কে স্কোয়ার হতে পারে, কে কিউব হতে পারে, 2k হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু সবসময় দেখবেন যে রিলেশনশিপটা ই আর কে এর মধ্যে, সবকিছু হলে কি ই আর কে এর ভিতরে, এনার্জি আর ওয়েভ ভেক্টর, সব জায়গাতে এনার্জি আর ওয়েভ ভেক্টর। সো আমরা এই জন্য এনার্জি ওয়েভ ভেক্টরের মধ্যে একটা ডিফারেন্সিয়াল সম্পর্ক দেখছি, কার্ভেচার বের করছি, ওই কার্ভেচার থেকে আমরা ইফেক্টিভ ম্যাসের ইকুয়েশন বের করছি। ইফেক্টিভ ম্যাসের ইকুয়েশন হলো এইটা। তার মানে ইলেকট্রন যখন আপনার কোনো একটা ক্রিস্টাল ল্যাটিসের ভিতরে ইন্টারঅ্যাক্ট করে, তখন ইলেকট্রনের ভরটা আমাকে নতুন করে ক্যালকুলেট করতে হবে। আমরা ইলেকট্রনের ভর যেটা জানি, সেই ভর দিয়ে আমরা ইকুয়েশন মিলাইতে পারবো না। আমাদেরকে সবসময় এই যে এম অ্যাস্টেরিক্স, যেটা ইফেক্টিভ ম্যাসটা বের করে নিতে হবে। কারো কি কোনো কোশ্চেন আছে? সবাই টায়ার্ড? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে জি তাহলে আর স্যার। পড়াবো না, আজকের ক্লাস এখানেই থাকো। আসলে এই থ্যাংক জিনিসগুলো ইউ বেশি স্যার। ইনফরমেশন ওভারলোড হয়ে যেতেছে আপনাদের। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, নতুন তো কেমন কেমন লাগতেছে স্যার সব। স্যার আপনি আমারই তো একটা কেমন কথা কেমন বললেন লাগে, স্যার। আপনাদের তো স্যার অনেক কেমন কেমন লাগবে। হ্যাঁ বলুন। স্যার একটা স্যার আপনি বলেন কালকে ভার্সিটিতে যাবেন, স্যার কিসের জন্য স্যার একটু? ও যে আমাদের ডিসেম্বর মাসে এসটিআই নামে একটা কনফারেন্স হইতেছে, জানেন নিশ্চয়ই আপনারা, প্রতি ডিসেম্বরেই হয়। সাস্টেনেবল কি যেন টেকনোলজি স্যার, ইন্টারন্যাশনাল হ্যাঁ, টেকনোলজি। IEEE একটা কনফারেন্স হয়। তো কালকে আর পরশু আমার কয়েকজন টিচারকে চাইতে হবে পেপার রিভিউ করার জন্য। মানে অনেক মানুষ পেপার সাবমিট করছে, তো কার্ডটা আমরা নিব আর কার্ডটা বাদ দিব। এটা কালকে সারা দিন 9টা থেকে 6টা পর্যন্ত কালকে আমাদের, কালকে আর পরশু ডিউটি দিতে হবে, পেপার পড়তে হবে বসে বসে ভার্সিটিতে গিয়ে। স্যার আমাদের যে পেপার গুলো কি নিয়ে সাবমিট করে স্যার?
অনেক টপিকে আছে আপনার বেশিরভাগই হলে কি সিএসসি রিলেটেড। আমাদের ইলেকট্রিক্যাল থেকে আছে ইলেকট্রনিক্স রিলেটেড আছে, রিনিউয়েবল এনার্জি আছে, পাওয়ার সিস্টেম আছে, আর আপনার আছে ন্যানো টেকনোলজি আছে, আর টেক্সটাইল থেকে কিছু আছে। টেক্সটাইলে মনে পেপার তেমন একটা জমা পড়েনি। স্যার তাহলে স্যার প্রাইস কি দেওয়া হয়, মানে ওরা যাদেরটা ভালো হয় এরকম কিছু? পেপার পাবলিশ হইতেছে, এটাই তো প্রাইস। কারণ আপনার পেপার ও। পাবলিশ হলে এটা তো আপনি সিভিতে লিখতে পারবেন। স্যার পেপারটা পাবলিশ হয় কোথায় স্যার? পেপারটা হলে কি ফার্স্টে আপনার ওই ডিসেম্বরে যে কনফারেন্সটা হবে ওখানে প্রেজেন্ট করবে মানুষ। প্রেজেন্ট করার পরে তারপরে আপনার একটা প্রসিডিং বের হয়, যে কোনো একটা কনফারেন্সের একটা বই বের হয়। ওই বইয়ের মধ্যে যতগুলো পেপার ওখানে অ্যাকসেপ্টেড হয়েছে সবগুলো পেপার ওখানে থাকে, পুরো পেপারটা থাকে ওই বইটার মধ্যে। তো ভালো ভালো কনফারেন্সের বইটা অনেক মানুষজন পড়ে। তো আর এমনিতে তো গুগল স্কলার, রিসার্চ গেট, ওখানে তো পেপারগুলো থাকেই। তো ওখান থেকেও দেশ বিদেশের অনেক মানুষ পড়ে পেপারগুলো। ও আচ্ছা আচ্ছা। আসলে ইঞ্জিনিয়ারিং এর মানে আমাদের সায়েন্সের মেইন উদ্দেশ্য তো হলো পেপার পাবলিশ করা। এটা বাদে তো আসলে ইঞ্জিনিয়ার বা রিসার্চারদের তেমন কোনো গোল নেই। হ্যাঁ, কিছু বলতে চাইছিলেন, বলেন। আমাদের ভার্সিটি খুলে দিবে স্যার ফাইনালের আগে। আজকের মিটিং এ যা শুনলাম মনে হয় না খুলবে, যদিও অনেক ইউনিভার্সিটি বলতেছে যে 14 তারিখের পরে খুলে দিবে। আমাদের ইউনিভার্সিটি মনে হয় না এই সেমিস্টারে খুলবে, আমার যেটা মনে হয় সবার সঙ্গে কথা বলে। স্যার আমি যতটুকু স্যারদের কাছে শুনতে পেলাম মানে নেক্সট সেমিস্টার নাকি অনলাইনে যাওয়ার পসিবিলিটি হ্যাঁ, বেশি। নেক্সট সেমিস্টার শুধু অফলাইনে, মানে অন সাইটে হবে কাদের, ওই যে যাদের একদম ফাইনাল সেমিস্টার, যেমন মনে করেন 173 ব্যাচ বা 181 ব্যাচ, ওদের আপনার ল্যাবটা শুধুমাত্র অন সাইটে হবে নেক্সট সেমিস্টার থেকে। স্যার এই বাদে বাকি সবকিছু অনলাইন। অনলাইনই তো ভালো, স্পেশালি আপনাদের চাকরিজীবীদের জন্য তো এটাই সবচেয়ে ভালো। স্যার এটা ভালো ঠিক আছে, কিন্তু স্যার একটু মানে জাস্টিফিকেশন একটু অন্যরকম হয়ে যেতেছে স্যার। তা ঠিক। জি দেখা স্যার যাক। অনেকটাই স্যার। স্যার স্যার ভার্সিটি থাকলে অনেক স্যার ভালোই। স্যার প্র্যাকটিক্যাল মানে ক্লাসগুলো ভার্সিটিতে নেওয়ার কথা ছিল। এটা নিবে, আর এটা ইউজিসি যে নোটিশটা দিছে, ইউজিসির নোটিশ অনুযায়ী যারা ফাইনাল সেমিস্টারে, শুধু ওদের পরীক্ষাটা নিতে বলা হয়েছে আর কি। স্যার আমাদের দিকে একটু তাকান স্যার, বাড়ি বসে আমার তো থাকতে মনে হয় অবস্থা যে খারাপ। সামনে এখনো সামনে অনলাইনেই ভালো হইতেছে, বুঝছেন, আমার কথা বিশ্বাস রাখেন। স্যার নিক জি স্যার স্যার অনলাইনে অনলাইনে নিক স্যার, কিন্তু বাসা থেকে বোঝে নিত স্যার। হ্যাঁ, এটা তো আমি বুঝতেছি। স্যার ওদের ভবিষ্যতে মনে হয় এই অনলাইন ভিত্তিকই কোনো একটা প্রোগ্রামও চালু করতে পারে, যে অনলাইন ভিত্তিক আপনারা ক্লাস করে টোটাল আমি একটু রেকর্ডটা বিএসসি অফ করে কমপ্লিট দিই।